তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আবার আলিফের ঘটনায় চলে যাব এবং তার ঘটনাটা শুনবো। এবং আলিফ, শুনি আমরা ঘটনা। চিটাগং এর একটি ঘটনা শেয়ার করবো আজকে, যেটি আপনাকে বলছিলাম, প্রথম যেটি ঘটনা বলেছিলাম আর কি, শর্টকাটলি বলেছি সেটা বলছি না। তো প্রথম যেটি ঘটনা সেটাই চিটাগং এর একটি খুব ইম্পর্টেন্ট, আমি ওটাই শুনতে চাই। ভয়ঙ্কর ঘটনা ওইটা। অ্যাকচুয়ালি চিটাগং এর অনেক নাম করা জায়গা, সবাই চিনে ফেলবে দেখে আমি জায়গাটার নাম বলছি না। জায়গাটা মানে যে বাসাটার কথা ঘটনা বলবো সেটা একটু হিলি এরিয়াতে ঘটনাটা ঘটে। তো আমি মারুফ ভাই নামে একজন লোকের কথা বলছি। তো ওনার পুরো ফ্যামিলি ঢাকায় থাকতেন আগে, ওনাদের বিজনেসটা ঢাকা এবং চিটাগং জুড়ে ছিল। তো ঢাকায় ওনার পড়াশোনা শেষ করে যখন চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পান, ওনাদের গ্রামের বাড়ি আবার পটিয়াতে। তো ওনারা যখন চিটাগং শহরে চলে যায়, তো ঢাকা থেকে মোটামুটি সবকিছু গুটিয়ে তারা চিটাগং এর শিফট করে, কারণ ওনার বাবা ওনাকে একা চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার কোনো ধরনের পারমিশন দেন নাই আর কি। তো ওনারা পুরো ফুল ফ্যামিলি ঢাকা থেকে চিটাগং চলে যায়, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড চিটাগং ছিল আর কি। তো সেই তাদের যে নিজেদের বাড়ি, তারা অনেক আগে বাড়িটি বানায় আর কি। বাড়ি বানানোর পরে আসলে রাসেল ভাই পুরো বাড়িতে চাদর দিয়ে ঢাকা, মানে বোঝা গেছে ভিতরে সবকিছু চাদর দিয়ে ঠেকেছিল, মানে কাউকে ভাড়াটিয়া কাউকে ওনারা থাকতে দেন নাই, নিজেদের মতোই বাড়িটা সাজান। তো যে বাড়িটার ঘটনা বলছি সেটা একটা মানে হিলি এরিয়ার মধ্যে। তো ওইটার লাস্ট মাথায় বাসাটা, এবং বাসাটার সামনে একটা গেট লাগানো, এবং গেটের নিচ দিয়ে আবার অনেক বাড়ি ঘর আছে আর কি। তো 2001-2 এর ঘটনা, বেশি দিন আগের না, 12-14 বছর আগের ঘটনা। তো ওনারা যখন চিটাগং ইউনিভার্সিটিতে ট্রান্সফার পর ওখানে চলে যান, তো উনি সপরিবারে বাসায় থাকতেন। তো ওনার কোনো ভাই বোন ছিল না, তো সময় কাটানোর জন্য কম্পিউটারটাকে বেশি প্রেফার করতো উনি। তো বাসাটা দোতলা, এবং ওনাদের বাসায় কাজের মানুষ ছিল 3 জন। একটা ছেলে ছিল, ওই ছেলের মা আর একটি মেয়ে থাকতো আর কি। ওরা 3 জন এই বাসাতে থাকতো। তো বাসার স্ট্রাকচারটা এরকম, দোতলায় একটা ছোট লিভিং রুম আছে এবং ওনার বাবা মা থাকতো, আর উনি একটা রুমে থাকতেন। আর নিচতলাটা হচ্ছে যে ডাইনিং স্পেস আছে, ওখানে ড্রয়িং রুম আছে, বাইরের লোকজন আসলে ওখানে বসতো, আত্মীয় স্বজন আসলে বসতো এখানে। আর নিচতলা বলে রাখি, নিচতলার যে পুরা ওখানে যে সুইচ টুইচ যেসব লাইটের, ওইটা আবার বাসার ডুপ্লেক্স, তো সিঁড়ির পেছনে ছিল। আচ্ছা। তো ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাসেল ভাই উনি আসলে মুভি দেখার অভ্যাস, আসলে ভাই বোন নাই তো সময় কাটায় এরকম ভাবে মুভি দেখে, সে ভিসিআর এর জমানা থেকে। আচ্ছা। তো মুভি দেখছিলেন, তখন রাত 2:30 কি 2:00 বাজে। এমন সময় তার পানি পিপাসা লাগে। তো দোতলা লাইট জ্বালিয়ে, তো আপনি যে বাসায় থাকেন রাসেল ভাই, সেই বাসায় আপনি মোটামুটি সবকিছু অন্ধকারে চলতে পারবেন, মোটামুটি আপনি পারবেন, সবাই পারবে। আমি জানেন, জানে সবাই যে এই জায়গায় এই পজিশনে এইসব জিনিস রাখা আছে। তো দোতলা লাইট জ্বালানো ড্রয়িং রুমে, তো ওই লাইটটা আমার নিচতলা পর্যন্ত যায়, তো সেই জন্য নিচতলা লাইট জ্বালানোর জন্য বদার করে নেই উনি। তো উনি পানি খেতে যান, তো পানি খাওয়ার জন্য ফ্রিজটা খুলেন। তো ফ্রিজটা খোলার পরে একটা গোল জিনিসের পিছনে মানে ভালো করে শুনেন কিন্তু সবাই, চুল আছে। তো চুলটা ধরে উনি কি মনে করে চুলটা ধরে টান দেন, এবং দেখেন একটা মাথা, মানে মুখ বোঝা যায় না, এই পাশে উল্টা হয়েছিল। তো উল্টা হয়ে থাকার কারণে ঘোরার পর দেখে একটা মাথা, এবং ভেতর মানে ওই গলা থেকে রক্ত পড়ছে। উনি ফ্রিজটা খুব সজোরে লাগিয়ে উপরে চলে যান। তোর মাকে ডাক দেন, এবং মা বাবা সবাইকে, মানে কাজের মেয়েতে পর্যন্ত সবাইকে উঠিয়ে ওই ফ্রিজটা আবারও খোলানোর পর ফ্রিজে যে এরকম ছিল সেরকম অবস্থায় আছে, সব কিছুই নেই। আচ্ছা, সবকিছুই নর্মাল। তো রাসেল ভাই সে আপনার, তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস নাই, কিছুই নাই, তার এরকম হ্যালুসিনেশন আসার কোনো চান্স নাই। তবে সে 2টা-3টা পর্যন্ত জাগতো, একদম যে একটু অনেক রাত পর্যন্ত জাগতো সেটাও না, সে মাঝে মধ্যে কিছু মুভি দেখার জন্য 2টা-3টা পর্যন্ত জাগতো। তো সে এরকম অবস্থা। তো বাবা মাকে সে মানে বলে জিনিসটা, আমি এরকম মাথা দেখেছি। বাবা মা কিছু জিনিস সাপোর্ট দেন, আবার কিছু জিনিস সাপোর্ট দেন না। তো সে কি মাকে কনভিন্স করে ফ্রিজটি বেঁচে মানে বিক্রি করে ফেলে। ওকে, এই ফ্রিজটা রাখবো না। তো একটা ডিপ ফ্রিজই ছিল বাসায়, প্রায় 1 মাস পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। পানি টানি ডিপ ফ্রিজে রেখে বরফ করে রাখতো, পরে যখন খাওয়ার সময় লাগতো তখন এটাকে অনেক আগে নামিয়ে রাখতো। নর্মাল অবস্থা হওয়ার পর, নর্মাল কন্ডিশন আসার পর পানিটা খেত। এবার 1 মাস এই কষ্টটা করার পরে হঠাৎ করে রাসেল ভাই, আপনি এরকম আপনার সাথে যদি ঘটতো যে আপনাকে কেউ ডাকতেছে, আপনার মা ডাকতেছে, আপনি নিশ্চয়ই যাবেন? ডেফিনেটলি, অবশ্যই। প্রথমে তিনি মানে ঠিক 1-1.5 মাস পর বাবা ডাকলো। তো কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনছিল। তখন নতুন MP3 প্লেয়ার আসে। তো গান শুনতে শুনতে এক পর্যায়ে বলে কি বাবা ডাকতেছে নাকি, হঠাৎ করে দেখলো যে না, চিল্লানোর মানে চিৎকারের সাউন্ডটা মার গলার। তো মা ডাকছে, ঘড়ির দিকে তাকায় রাতে 1টা। তো কোনো সমস্যা হলো নাকি? দরজা খুলে সে নিচে গেল, আওয়াজ আসতেছে নিচ থেকে।
নিচে দেখে লাইটের সব জ্বালানো, নিচে যেয়ে দেখে মা বলে যে এই তোর জন্য নতুন ফ্রিজ নিয়ে আসছি। মা নিয়ে এসছেন ফ্রিজ? রাতে একটা। আচ্ছা, যে দেখ না ফ্রিজটা খুলে দেখ, ফ্রিজের অবস্থা কি দেখ একটু। বলে মা তুমি রাত্রে 1টার দিকে আমাকে ফ্রিজ দেখতে যাচ্ছেন, কালকে সকালবেলা তো আমি দেখতে পারতাম। বলে দেখ না ফ্রিজটা দেখ। সে ফ্রিজটা খুলতেই হুড়মুড় করে 8-10টা মাথা পড়ে গেল তার ফ্রিজের সামনে। থেকে? হ্যাঁ, তার শরীরের উপরে পড়ে যাওয়ার পর ওই শরীর সহ তিনি অজ্ঞান, আর তার কিছু মনে নাই। তো পরের দিন সকালবেলা তিনি মাকে জিনিসটা বললো, বলে কোথার থেকে? ফ্রিজ কই দেখ, ফ্রিজ তো আমি কিনেই নাই। আমি তো বাবা চিন্তা করলাম ফ্রিজ কিনবো, মানে প্রশ্নই আসে না। ফ্রিজ কিনেই নাই, ফ্রিজ কই পেলি? রাইট। এরপরে অনেক ডাক্তার, অনেক কবিরাজ বলতে কি ওখানকার এক হুজুরকে উনি দেখিয়েছিলেন। হুজুর বলে যে না, এটার সলিউশন আমি দিতে পারবো না, এটা আপনি আমার সাথে একজন বড় হুজুরের কাছে চলেন। ওই হুজুরও ওনাকে সলিউশন দিতে পারেন না, আরেকজনের কাছে যান। তো উনি বলেন যে আপনাদের বাসায় যে কোরআন শরীফটা রাখা আছে, সেই কোরআন শরীফ অনেকদিন ধরে পড়া হয় না, কষ্ট করে কোরআন শরীফটা একটু রেগুলারলি পড়বেন, ধুল জমে আছে। আপনি কেমনে বুঝলাম? যান আপনি দেখেন যে আসলেই কোরআন শরীফটা রাখা ছিল এবং অনেকদিন ধরে কোরআন শরীফটা পড়া হচ্ছিল না। তো বাসায় নামাজ পড়ার লোক আছে, কিন্তু রাসেল ভাই কোরআন শরীফ পড়ার হয়তো কারো সময় হচ্ছিল না। তো কোরআন শরীফ পড়বেন একটু রেগুলারলি, আর অবশ্যই নামাজটা কেউ মিস দেবেন না, নামাজ পড়বেন সবসময় নামাজ পড়বেন, হুজুর এটা বলে দেন। তো সেটাই পারা বলে যে ওই নামাজ পড়ার সময় অবশ্যই ভালো করে ওযু করে নামাজ পড়বেন এবং কোনো ধরনের খামখেয়ালি করবেন না, ফজরের নামাজটা রেগুলার পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা বলার পর নিয়ে চলে আসে। তো এর থেকে মাস তিনেক পর কোনো সমস্যা হচ্ছিল না এবং মাঝে মধ্যে তার কাছে কিছু মনে হতো যে আমাকে কেউ রাখছে, কিন্তু সে জিনিসটা পাত্তা দিত না, কারণ তার আগে একবার দুইবার ঘটনাটা ঘটে যায় এরকম। এবং সে ডিসিশন প্রায় মোটামুটি মা বাবার সাথে নিয়েই ফেলে যে আসলে সে আর বাসায় থাকবে না, সে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে, মানে চিটাগাং ইউনিভার্সিটির যে হোস্টেল আছে সেখানে চলে যাবে, সেখানে থাকবে না। মোটামুটি ডিসিশনের মানে অলমোস্ট নিয়ে ফেলেছে যে বাসায় থাকবো না আমি আর। তো বাবা মা বলে যে না, এখন যেহেতু সমস্যা হচ্ছে না, তুমি থাকো, সমস্যা কি, আমাদের সাথে থাকো। কারণ বাবা মা তো একমাত্র ছিল, না কোনো ভাই বোন নাই। হঠাৎ করে ওই ঘটনার প্রায় 1-2 মাস পর হঠাৎ করে তার রাতের বেলা এরকম সে ওয়াশরুমের জন্য ওঠে, তার 1:30 কি 2টা বাজে। যেমন তার মোস্ট ঘটনাগুলোই রাত্রে 12টার পর, সব ঘটনায় যেগুলি ঘটেছে। উনি বাথরুমের জন্য উঠে বাথরুমটার দরজা খুলতেই উনি দেখেন যে একটি মাথাটা নাই, আসলে মাথাটা কোথায় উনি জানেন না, পেন্ডুলামের মতো বডিটা ঝুলছে ঠিক বাথরুমটার মাঝখানে, উপরের সিলিং এ মাঝখানে। মাথাটা দেখা যাচ্ছে, মাথা নাই, মাথা পেন্ডুলামের মতো, কিন্তু মাথাটা কোথায় লেগে আছে এটাও তো একটা কোশ্চেনের বিষয়। উনি এটা দেখে তো এক দৌড় বাসার সবাইকে আবার একসাথে, কিন্তু একই সাথে আরেকটা চিৎকার শোনা গেল নিচ থেকে। রাত 10টায় ওই যে ছেলেটার কথা বলেছিলাম, বুয়ার ছেলেছে, ও কিন্তু সবার সাথে ওই বুয়ার, ওর বাচ্চা ছেলে তো 9-10 বছর, মার সাথেই ঘুমায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 10টার দিকে মার সাথে ঘুমাইছে, কিন্তু রাত্রেবেলা 1টার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দারোয়ানদেরকে ডাকলো, বলে যে না তো এখানে কোনো এরকম কিছু ঢুকে নেই, ছেলেটাকে বেরোতে দেখে নাই। তো বলে যে খোঁজাখুঁজি করলো, কারণ বাসায় একটা মেয়ে তো রেসপন্সিবিলিটি, আপনি অবশ্যই জিনিসটাকে নর্মালি নিবেন না। পুলিশকে ডাকলো, পুলিশকে থানায় জিডি করলো এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলো, ছেলেটাকে পাওয়া গেল না দিন রাতে। তো ওর মার অবস্থা স্বাভাবিক খুবই খারাপ। পরের দিন সকালবেলা ঠিক ফজরের পর, আপনার মানে ফজরের হবে মানে আস্তে আস্তে আলো আসছে এমন অবস্থায়, আপনার বাড়ির ঠিক পিছনে যে নারিকেল গাছটা ছিল ওইখানে ঝুলন্ত অবস্থায় ঠিক একইভাবে ওই ছেলেটার লাশটা পাওয়া যায়। তো সেখানে মাথা সহ ছেলেটাকে পাওয়া যায়, মানে গাছের মধ্যে ঝুলছে। এই দেখার পর যখন ইন্টারকানেক্ট করলো ছেলেটা, আমি রাত্রে আমি কে দেখছি নাকি আমি বুঝতেছিলাম না, মাথা তো দেখা যাচ্ছিল না, ঝুলতেছিল একটা বডি এবং বডির মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ঠিক ওই একইভাবে আপনার নারিকেল গাছের মধ্যে একটা বডি ঝুলছিল। এরপর তো আর কোনো ধরনের বাকি নাই রাসেল ভাই, কোনো ধরনের সংকোচ নাই, বাসা ছাড়তেই হবে। এবং ফয়সালের সাথে আবার কিভাবে জানি কানেক্টেড হয়ে গেল, ওর আত্মীয় স্বজন সব ওই এলাকার লোকজন। তো ওনারা বাসাটা ছেড়ে দেন এবং অন্য বাসায় ভাড়া নিয়ে থাকে, ওইটা কিন্তু ওদের নিজেদের জায়গা। এখনো পর্যন্ত রাসেল ভাই বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু কেউ জায়গাটা হয়তো দমাদামি হচ্ছে, পছন্দ হচ্ছে, লাস্ট মোমেন্টে আর কেউ জায়গাটা নিচ্ছে না, কেউ কিনছে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত সবাই ব্যাক আউট করছে। তো এখনো পর্যন্ত আনসোল্ড জায়গাটা রাসেল ভাই, ওই বিল্ডিংটা কোনো ধরনের কোনো মানে অগ্রগতি নাই। ওই 2জন দারোয়ানি থাকে, আর কেউ থাকে না ওই বিল্ডিং এ। এবং দারোয়ানির মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো ধরনের ভাড়াটিয়া বা কাউকে ভাড়াও দিতে পারছে না, সেলও করতে পারছে না। আর ভাইয়া শেষ করি না এখনো। তো যেটা আপনার কনক্লুশনটা এরকম যে ওই বিল্ডিংটা যখন তৈরি করে, বিল্ডিংটা যখন চারিপাশে বাঁধে তৈরি করার সময়, যেটা হচ্ছে 1998-9 এর দিকে, ওই বিল্ডিংটা তৈরি করার
পরে আপনি যখন ওই যে হুজুরকে আপনার এই ঘটনার পরে তো ওনার বাবা জানতে চাচ্ছে আসলে কেন আমি বাসা থাকতে পারলাম না, কেন এই ঝামেলাগুলো হচ্ছিল। উনি হুজুর বললেন যে ওই বাসাটা যখন বাধাই করে আর কি ইসলামিক ওয়েতে, তো আসরের নামাজের পরে সবাইকে মসজিদ থেকে নিয়ে এসে দোয়া করে জিনিসটাকে মানে মিলাদ করে ফার্স্ট ঢালাইটা দেয় আর কি, এরকম কিছু একটা। তো সবাই উনি বললো যে এইখানে ওই দিন 3600 জিন আটকা পড়ে যায় বাছাই করার সময়, ওনারা রিলিজ হতে পারে 3600 জিন একটা বাসায়, একটা বিল্ডিং এ ওই জায়গাতে। তো তাদের এইসব হটস্পট মুভমেন্টের কারণে এইসব জিনিসগুলো ওরা প্রায় লক্ষ্য এক্সপেরিয়েন্স করছে, এখনো কেউ থাকতে পারে না। এবং ফয়সালের সাথে ওই জিনিসটা কারণ ওর খালারা ওই এলাকার লোকজন, ওই জায়গাটা ওই বিল্ডিংটা এখন আনসোল্ড। ওকে, এটা ছিল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা আমরা শুনে আসবো তার মুখ থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফয়সাল, আমি মোহাম্মদপুর এরিয়া থেকে এসেছি। ওকে, সো আপনি আপনার জীবনের যে ঘটনাটা বলবেন, আপনি স্পেসিফিকলি মানে স্পেসিফিক জায়গাটা তো আমরা শুনবো না, কোথায় ঘটেছে সেটা আপনি বলবেন না, আপনি আগেই বলেছেন। সো আমি শুধু জানতে চাচ্ছি যে ঢাকার মধ্যে কিনা। হ্যাঁ, ঢাকার মধ্যে। তো ঢাকার মধ্যে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমরা শুনি আস্তে আস্তে, অনেক বড় ঘটনা তো ধীরে ধীরে আমরা শুনতে শুরু করি। তো ঘটনাটা যদি আমি টাইম ফ্রেমে যদি বলতে হয় তাহলে আমি বলবো প্রায় 20 বছরের ঘটনা। এটা 20 বছর ধরে 20 বছর ধরে ঘটনাটা আজ চলে যাচ্ছে, মানে এখনো থামেনি ঘটনাটা। ওকে, তো ঘটনার শুরুটা হচ্ছে 1996 সালে, যখন আমার আব্বু তার আরো 3 জন বন্ধু মিলে ডিসাইড করে যে ঢাকা শহরের খুব রিনাউন্ড একটা এরিয়া এখন, সেখানে একটা বাসা বানাবে। তো যেই কথা সেই কাজ, তো আব্বু বন্ধুরা মিলে সব ডিসিশন নিয়ে একটা জায়গা পছন্দ করে সেটা কিনলো। তো মজার কথা হচ্ছে যেই জায়গাটা আমার আব্বুরা কিনেছে সেই জায়গাটা হচ্ছে ঢাকার 3টা এরিয়ার একটা কানেক্টিং পয়েন্ট। সো দেখা যেত যে ওই 3 এরিয়ার মানুষরা ওই রাস্তাটা খুব বেশি ইউজ করতো তাদের বাইপাস হিসেবে চলাচল করার জন্য। তো যখন শুনলো যে এখানে বাসা হবে, তারা প্রত্যেকে মোটামুটি একটু ক্ষুব্ধ হলো যে কেন একটা রাস্তা বন্ধ হয়ে যাবে এটা। কিন্তু এটা কিন্তু আসলে একটা রাস্তা নয়, এটা হচ্ছে রাস্তা করে নেওয়া হয়েছিল, মানুষজন ভেঙে ভেঙে রাস্তাটা করে নিয়ে আসছিল। তো বলে রাখা ভালো, এখানে অনেক ট্রাইবাল পিপল ছিল, অনেক কি বলবো ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে বলতে চাচ্ছি না যে কারা থাকতো, আর তারা অনেক ভায়োলেন্ট একটা রেস আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। তো তারাই ওইখানে ভেঙে একটা ছোট মোটো রাস্তা করে নিয়েছিল সবাই যাওয়ার জন্য। তো 1996 সাল যখন বাসার কনস্ট্রাকশন কাজ ফাইনালি শুরু হলো, সবকিছু বাধা এরিয়ে যখন ফাইনালি কাজ শুরু হলো, অনেক কুফরি কালাম করা হয়েছে, অনেক জাদুটনা, অনেক কিছু করা হয়েছে যাতে এই কনস্ট্রাকশনটা থামানো যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সব আল্লাহর রহমতে সবকিছু উঠছে। হ্যাঁ, কনস্ট্রাকশন 1996 সালে এটা শুরু হলো। তো যখন কনস্ট্রাকশন শুরু হলো, কনস্ট্রাকশনের 1-1.5 মাসের মধ্যেই যখন রাজমিস্ত্রি এবং তারা কনস্ট্রাকশনের বাকি মানুষজন যখন মাটি খুঁড়ছে, একটা অনেক বড় একটা পেট্রা পাওয়া যায়। পেট্রার মধ্যে অনেক স্বর্ণালঙ্কার ছিল। তো সেই স্বর্ণালঙ্কার গুলি আমার আব্বু আর খুব একটা বেশি গ্রাহ্য করেনি, সেগুলোই বলেছে যে ঠিক আছে, যেহেতু তোমরাই খুঁজে পেয়েছো তোমরাই এটা ইউজ মানে তোমরা তোমাদের মতো নিয়ে নাও, ভাগাভাগি করে নাও। তো আমার বুক খুব একটা বেশি গ্রাহ্য করেনি। তো পরে এলাকার অন্যান্য মানুষজনের কাছ থেকে খবর নিয়ে মোটামুটি জানা গেল যে এইখানে 2 রকম মতবাদ কাজ করে, বাট এক্স্যাক্টলি এখন পর্যন্ত ট্রেস করা যায়নি। একটা গ্রুপ বলে যে এখানে একটা শ্মশান ঘাট ছিল, কারণ যেহেতু বাক্স পেট্রা পাওয়া গেছে, সাথে অনেক লাশের খুলিও পাওয়া গেছিল। আচ্ছা, অনেক লাশ, মাথা, খুলি, অনেক কিছু পাওয়া গেছিল। তো অনেকে বলে এটা একটা মানে একটা শ্মশান ছিল, এখানে মানুষ পোড়ানো হতো। আবার অনেকে বলে এটা একটা গণকবর ছিল, কারণ যেসব হাড় গোড় পাওয়া গেছে। তো যে আমরা মনে করি সেটা গণকবরই হবে, কারণ স্বর্ণালঙ্কার গুলো মোটামুটি ছিল হচ্ছে অনেক স্বর্ণালঙ্কার ছিল পেট্রার মধ্যে ভরা, স্বর্ণালঙ্কার, রূপা ভরা, এবং সবকিছু ছিল হচ্ছে পুরোনো আমলের, এই মডার্ন যুগের নিয়ে আনা। তো আমরা মোটামুটি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরিয়াটা খুব ভায়োলেন্ট একটা এরিয়া এবং এখানে অনেক বেশি পাওয়া গেছে, তো আমরা মনে করেছিলাম হ্যাঁ এটা আসলে গণকবর হিসেবে বোধহয় কোনো কারণে মুক্তিযুদ্ধ বা ওই সময় পিরিয়ডে এটা ইউজ করা হতো। আচ্ছা, তুমি আমার কথা দিয়ে আপনারা হিন্ট পেয়ে যাচ্ছেন আমি কোন ভায়োলেন্ট প্লেসটার কথা বলতে পারছি, মেবি আপনারা অনেকে গেস করতে পারছেন। যাই হোক, তো কথা প্রসঙ্গে আমরা আগিয়ে যাই। তো ফাইনালি সবকিছু হওয়ার পর আমরা ওই এরিয়াতেই থাকতাম। তো এরিয়াতে থাকতে থাকতে আমরা ওই বাসাতে এখন শিফট করিনি। তো আমাদের যে ভাড়াটিয়া ছিল বা মানে বাড়িওয়ালা ছিল, আমরা যাদের আন্ডারে ছিলাম, তো তারা খুব প্রবলেম করা শুরু করলো। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, যেহেতু একই এরিয়াতেই আছি, বাসাটা যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তো 2 তলায় আমরা থাকবো। তো আমরা 2 তলার ছাদটা হয়ে গেছে, তো ঠিক আছে আমি কোনোভাবে ওয়ালটা তাড়াতাড়ি তুলে আমরা বাসাতেই শিফট করি। তো ঠিক 2000 সালের 5 এপ্রিল আমাদের বাসায় আমরা শিফট করলাম। তো বলে রাখা ভালো যে বাসাটা এখন একটা সোসাইটি, সেই সোসাইটিতে আমরা 3 নাম্বার
পরিবার ছিলাম যারা শিফট করেছে। বিশাল বড় একটা সোসাইটি, কম হলো আচ্ছা। 80টা বাসার একটা 80টা ফ্ল্যাট মানে বিল্ডিং এর সোসাইটি। সেখানে আমরা মাত্র থার্ড ফ্যামিলি যারা আমরা শিফট করেছি। তো প্রথমেই যেহেতু বলেছিলাম যে খুব একটা ভায়োলেন্ট এরিয়া, তো আন্ডার কনস্ট্রাকশন থাকার সময় অনেক কিছু হয়েছিল। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল 1998 সালে, যেটা পেপারে অনেক বড় করে এসেছিল। সেটা হচ্ছে আমার বাসায় যেই রুমে আমি এখন থাকি সেই রুমে একজনকে আটকে রাখা হয়েছিল। আচ্ছা এক্সটর্শনের জন্য, মুক্তিপণের জন্য আদায় করার চেয়েছিল, বাট মুক্তিপণ আদায় না করতে পারে ভোরবেলা ফজরের নামাজের পর তাকে জবাই করা হয় ঠিক আমার রুমের ব্যালকনির পিছন দিকে, ইমিডিয়েট Oh my পিছন দিকে God. ঘেঁষে তাকে জবাই করা হয়। তার মাথাটা আমার ঠিক ব্যালকনির পিছনেই রেখে দেওয়া হয় এবং তার বডির 12টা টুকরা খুব একটা ওই এরিয়াতে খুব নামকরা একটা স্কুল আছে, স্কুলের সামনে বডির 12টা টুকরা রাখা হয় এবং এইটা পেপারে অনেক বড় করে একটা হেডলাইন আসে। এই কারণে আমার রুমটা আন্ডার কনস্ট্রাকশন মানে বাসা যখন তৈরি হয়ে যায় ফাইনালি, আমাদের ফ্ল্যাট জাস্ট আমাদের ফ্ল্যাটটা যখন তৈরি হয়ে যায়, তো আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো। কারণ এই ঘটনার পর থেকে ওইখানে ছোটখাটো ঘটনা শুরু হলো। আচ্ছা মানুষজন আওয়াজ শুনতো, মানুষজন চিল্লার আওয়াজ শুনতো, ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেতো রাত 2টা-3টার পর থেকে। কখনো রাতে 12টা-1টা এরকম সময় না, সবসময় রাত 2টার পরে ঘটনাগুলি ঘটতো এবং ঠিক ফজর পর্যন্ত এই চিল্লি ধস্তাধস্তির আওয়াজগুলি হতো, খ্যাচ খ্যাচ খচখচ আওয়াজগুলি হতো। ঠিক ফজরের আজান হতো, সব বন্ধ, সব সাথে সাথে বন্ধ হয়ে জন্য। তো আব্বু সবকিছু জানা সত্ত্বেও সাথে সাথে যখন আমরা যেদিন 2000 সালের 5 এপ্রিল যখন বাসায় উঠি, বাসায় ওঠার সাথে সাথে আগে মিলাদ দিল আব্বু, ঘর বাঁধাই করার জন্য, মিলাদ দেওয়ার জন্য যা যা করার, কোরআন খতম সবকিছু আমার আব্বু করলো। করার পর আমরা ফাইনালি বাসায় উঠলাম আলহামদুলিল্লাহ। ওঠার পর যেহেতু ওই রুমে একটা প্রবলেম ছিল, যেহেতু আমার রুমে যেহেতু ঘটনাটা ঘটা রুমের ইমিডিয়েট পিছনে অ্যাডজেসেন্ট বারান্দায়, আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো। ভালো কথা। এরপর আমাদের ফ্লোরটা যেহেতু হয়েছে, তো আমার আব্বুর ইমিডিয়েট পাশেই যে ফ্লোরটা সেটা ছিল আমার আব্বুর এক ফ্রেন্ডের। তো আমার আব্বুর ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি করে ফেলেছেন আপনার ফ্লোরটা, আমিও আমারটা করি। তো ফার্স্ট ইউনিটটা হয়ে গেছে, সেকেন্ড ইউনিটটা করা শুরু হলো এবং উইদিন আ ইয়ার কমপ্লিট করে ফেললো আমার আব্বুর বন্ধু, কোনো ঝামেলা ছাড়াই। কোনো ঝামেলা ছাড়া আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেল। কিন্তু উপরে কিন্তু 3 তলার ছাদও এখনো হয়নি, জাস্ট 2 তলার ছাদ দিয়ে আমরা থেমে আছে। তো ফ্ল্যাট দেওয়ার পর প্রতিবেশীদেরকে আনাগোনা করা হলো, প্রতিবেশী আসলো, 2001 সালে প্রতিবেশী আসলো। তো এই প্রতিবেশী হচ্ছে আমাদের এরিয়া বলতে গেলে হচ্ছে, যেহেতু আমরা একদম বললাম না আইসোলেটেড একটা এরিয়াতে ছিলাম, মাত্র 3 নাম্বার পরিবার, আনাগোনা বলতে কারো ছিল না আমাদের। দেখা যেত আমরাও একটু এর দূরে বলে আমাদের আত্মীয় স্বজনরা সহজে এইদিকে আসতে চাইতো না সহজে। তো যেহেতু প্রতিবেশী একটাই মানুষ, তো দেখা গেল যে খুব আত্মীয়তা বেড়ে গেল, খুব বেশি যাতায়াত হলো, তো সবকিছু সুন্দর মতো যাচ্ছে। মিনওয়াইল 2001 সালের লাস্টের দিকে যখন তারা আসে, 2002 সাল গেল ঠিক মতো 2003 সালের দিক থেকে হঠাৎ করে বাসায় মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ ক্রিয়েট হলো। মানে আমি বুঝাতে যাচ্ছি যে মানে বাসায় কোনো স্টেবিলিটি নাই। দেখা যাচ্ছে আব্বু আম্মু একদম চুন থেকে পান খুঁজতে তাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, খুব অল্পতে কথা কাটাকাটি, অশান্তি শুরু, অশান্তি, সোজা বাংলা একদম অশান্তি শুরু হলো। বাসায় কোনো শান্তি নাই, কোনো কিছু, একদম চুপচাপ বাসা। হঠাৎ করে কিছু একটা হলো, দেখা গেল চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। তো প্রথম দিকে জিনিসটা সবারই খারাপ লাগতো, বাট কেউ কিছু বলতে পারতো না। করতে করতে যেতে যেতে, যেহেতু বলে রাখা ভালো যে আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, আমাদের বাসায় যতবারই কাজের মেয়ে রাখা হয়েছিল 3 থেকে 4 বার, প্রত্যেকবারই তারা চলে যেত, তারা কেউ থাকতো না। কেন থাকতো না আমি এটার ঘটনাটা পরে বলছি, আমি আপনাকে ফ্যাক্ট গুলো সব বলে যাই। কাজের ছেলে একটা রাখা হয়েছিল, তো কাজের ছেলে রাখা হয়েছিল, যেহেতু কাজের ছেলে একা থাকতো বাসায়, আমি স্কুলে পড়ি, আমার আপু স্কুলে পড়ে, আমার আব্বু সেই সময় ট্রান্সফার হয়ে যায় ঢাকার বাইরে, তো আমার আম্মু আমাদের দুইজনকে নিয়ে বাসাতেই থাকে। তো দুপুরবেলা যেহেতু আমার আম্মু চলে যেত সকালবেলা, একবারে দুপুরবেলা আমাদের স্কুল শেষ করে আসতো, তো আম্মু সেফটির জন্য একটা চাবি আমার প্রতিবেশীকে দিয়ে গেছিল, বলে গেছিল যে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয় আপনি একটু তেজ করেন। হ্যাঁ, প্রতিবেশীদের সাথে যেরকম হয় আর কি। তো সুন্দর মতো সবকিছু গেল। তো হঠাৎ করে একদিন 2003 সালের ঘটনা, 3 সালের লাস্টের দিকের ঘটনা, তখন আম্মু একদিন বাসায় মানে আসলো আমাদেরকে স্কুল থেকে এনে, দেখে বাসায় তরকারি দেয়া, শাপলার তরকারি দেয়া। তো আম্মু, আমরা কেউ শাপলা খাই না, বাট আম্মু জানে যে ওই আমাদের প্রতিবেশী খায়। তো আমার আম্মু ডিরেক্ট জিজ্ঞেস করলো কাজের ছেলেকে যে এটা কে, কোথা থেকে আসলো। বললো যে খালা পাশের বাসা থেকে দিয়ে গেছে। তো আমার আম্মু বললো যে পাশের বাসা থেকে দিয়ে গেছে, তো ওর কি আগেও আসতো? বলছে হ্যাঁ, ওরা প্রায়ই আসে, এরকম প্রায়ই আসে। তো বলছে তুই এটা আমাকে আগে কেন বলিসনি? তো কাজের ছেলে বললো যে তারা বলতে বারণ করেছে। তো বলার সাথে সাথে আম্মু একটু চেতে গেল, তো গিয়ে তাদের থেকে চাবিটা ভদ্রভাবে চাবিটা ছেড়ে দিয়ে নিল এবং জাস্ট চাবিটা নিল না, পুরো বাসার তালাটা ভাঙে ফেললো, যাতে করে তারা কোনোভাবে মানে
আসতে যেতে না পারে আর কোনোভাবে। এই ঘটনার ইমিডিয়েট পরে হঠাৎ করে আউট অফ নোওয়্যার আমাদের প্রতিবেশীর অ্যাটিটিউড একটু পাল্টে গেল। তারা একটু অ্যাগ্রেসিভ হওয়া শুরু করলো, কথায় কথায় দেখা যেত একটু চিল্লাতো। আমরা যদি কোনো একটা কিছুকে বলতে যেতাম ঠিক মতো উত্তর দিত না, দরজা খুলতো না, বেল দিলে দাঁড়িয়ে থাকতো, কেউ কিছু বলতো না, একটু অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। ঠিক যেতে না যেতে উইদিন আ মান্থ হঠাৎ করে দেখি আমি ড্রয়িং রুমের বারান্দায় একটা তাবিজ ঝুলছে। তো আমি দেখলাম যে তাবিজ তো ঝোলার কথা না। হ্যাঁ, বাসা বন্ধ করা হয়েছে, কিন্তু বাসা বন্ধ করার আমাদের রুলটা ছিল এরকম যে প্রত্যেকটা বাসার কোনায় তাবিজ পুঁতা হবে, একদম পুঁতে দেয়া। তো এটা একদমই এক্সপোজ হওয়ার অপশন নেই। এটা একদম একটা তাবিজ ঝুলছে, লিটারালি সুতা দিয়ে বাঁধা, ঠিক মতো বাঁধতেও পারিনি, বোঝা যাচ্ছে একটু তাড়াহুড়াই ছিল। তো আমি আম্মুকে এটা দেখালাম, আম্মু দেখার পর একটু বললো এটা কেন এরকম হবে। তো আমার আম্মু নামাজি, সো দেখে একটু ভয়ই পেলো। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এটা ধরো না। তো পরের দিন যেহেতু শুক্রবার, আমি বলি আমার একটা হুজুরের কাছে আমার প্রায় 12 বছর পড়েছে, কোরআন তেলাওয়াত করতাম ওনার কাছে, উনি আসতো প্রত্যেক শুক্রবার শনিবার করে। তো পরের দিন ছিল শুক্রবার, উনি আসলেন। আচ্ছা, আসার পর উনি সব দেখার পর বললেন যে, তবু আমার আম্মুকে ডিরেক্ট বলে যে ভাবি আপনি এটা ধরেন না, কারণ এটা এক্স্যাক্টলি কি এটা বলা যায় না। তো আপনি কি একটা কাজ করেন, আগামীকালকে শনিবার দিন আপনি জিনিসটা আপনার আপনার হাজবেন্ডকে বলেন যে উনি যাতে নামাজ পড়ে এটা একটা টিস্যু আর কাপড় এনিথিং, বাট ডিরেক্ট টাচ করবেন না, ধরে খুলে একটা বড় একটা দস্তরখানা আছে ঢাকার এরিয়াতে, কোন এলাকা আমি নাম না বলি, সেখানে আপনি নিয়ে আসেন। সেখানে বড় একটা হুজুর আছে, উনি দেখলে ডিটেলস বলতে পারবে। তো ভালো কথা, আমার আম্মু সেটা করলো, আমার আব্বুকে বললো, আমার আব্বু খুলে নামাজ পড়ে ওটা কাপড় দিয়ে মুড়ে নিয়ে গেল। তো হুজুরকে নিয়ে যাওয়ার পর হুজুর সামনে দেখার পরে বললেন যে, কোনো কথা বলার আগেই হুজুর ডিরেক্ট বললেন যে আগামীকালকে সপরিবারে আমার এখানে আসবেন। আমার আব্বুকে কিছু বলতেও দেয় নাই। তো আমার আব্বু ঠিক আছে কিছু না বলে আমার আব্বু চলে গেল। পরের দিন সপরিবারে আমরা আসলাম। তো হুজুর দেখালো সামনে যে তাবিজটা কাটার পর তাবিজের 3টা জিনিস পাওয়া গেছে। এক টুকরো ঘোড়ার মাংস, ঘোড়ার কিছু পশম। ঘোড়ার মাংস, ঘোড়ার উইয়ার্ড ব্যাপার। হ্যাঁ, কারণ বলছি আমি তো, আর লাস্ট এলিমেন্টটা ছিল হচ্ছে একটা ছোট্ট কাপড়ের টুকরা। এটা ছিল হচ্ছে আমার আব্বুর লুঙ্গির একটা টুকরা, যে লুঙ্গিটা হারানো গেছিল। কিন্তু কিভাবে হারানো গেছিল আমরা বুঝলাম কাজে ছিল, বোধহয় ভুলে ফেলে দিয়েছে সামনে, বাট না, এটা মিসিং ছিল। সো এখন বুঝলাম যেটা কিভাবে হারানো গিয়েছিল। তখন হুজুর এক্সপ্লেন করলো যে আপনাদের উপর জাদুটোনা করা হচ্ছে, কুফরি জাদুটোনা করা হচ্ছে, এবং সেটার কারণে সেটার এলিমেন্ট হিসেবেই ঘোড়ার মাংস চুজ করা হয়েছে। এটা খুব অদ্ভুত। হ্যাঁ, কারণ এটা খুব স্ট্রং একটা জাদু, এটা কোনো রেগুলার না। কারণ রেগুলার জাদু করা হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যেত ইদার মুরগি ছোটখাটো জিনিস, মানে বা অন্য কোনো কিছু। হ্যাঁ, বাট ঘোড়া এটা একদম আনএভেলেবল একটা স্টাফ, খুব বড় রকমের শুনলাম আসলে। হ্যাঁ, খুব বড় রকমের কিছু করতে গেলে এই জিনিসটা করা হয়। তো আমার আব্বুকে বলে দিল। তো যখন আমরা সপরিবারে গেলাম, সবার সামনে করলো, তো আমার আব্বু একটা ছোট্ট একটা সুতা, লম্বা একটা সুতা, প্রত্যেকের আমাদের হাইটে করে কাটা হলো। প্রত্যেকে ডিফারেন্ট হাইটে কাটা হলো। আমার আম্মু, আব্বু, আপু 4 জনের হাইটে কাটা হলো। কেটে আমার হুজুর কি করলেন, সুতাগুলি তার হাতের 4টা আঙ্গুলে পেঁচিয়ে দোয়া পড়ে ফু দিলেন। দেওয়ার পর আবার সুতাগুলি মাপলেন। সেকেন্ড টাইম মাপছেন। সেকেন্ড টাইম মাপার টাইমে দেখলো যে আমার আর আমার আপুর সুতার ডিফারেন্স খুব একটা বেশি না, হাইয়েস্ট 1/2 থেকে 1 ইঞ্চির মতো ছোট হয়েছে। আমার আম্মুর মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি ছোট হয়েছে, কিন্তু আমার আব্বুর আইরনিক্যালি অলমোস্ট হাফ সুতা তার বডির হাইটে হাফ হয়ে গেছে। তখন আমার হুজুর এক্সপ্লেন করলেন যে টার্গেট করা হয়েছে আপনার আব্বুকে, আপনার বাবাকে তার টার্গেট করা হয়েছে, তার উপর মেইন জাদু করা হচ্ছে, এজন্যই তারই একটা কাপড়ের অংশ ব্যবহার করা হয়েছে, এবং তাকে টার্গেট করে পুরো পরিবারকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। তো বিরাট প্ল্যান। তো আমরা তো মোটামুটি বললাম যে এটা অনেক বড় একটা মাস্টার প্ল্যান, যেটা অনেক টাইম নিয়ে তারা করেছে। তো এটা করার পর যেহেতু যে আমার আব্বুর ফ্রেন্ডের সাথে আব্বু কথা বলে, যেহেতু তার ভাড়াটিয়া আমাদের প্রতিবেশী, তাকে সব ডিটেলস বললো। তো আমার আব্বু ফ্রেন্ডরা মিলে তো বললো যে ঠিক আছে, কিন্তু এখনো কোনো একদম সলিড প্রুফ নাই যে তোমাদের নেইবারই এটা করছে। আমরা বুঝতে পারছি, কারণ আমাদের হুজুর হিন্ট দিয়ে দিয়েছিল যে খুবই কাছের মানুষ, ওইখানে আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। কাছের মানুষ বলতে শুধুমাত্র তারাই আমাদের বাসায় রেগুলার যাতায়াত করে, আর কেউ রেগুলার যাতায়াত করে না। তো আমাদের মাথায় ক্লিক করতে এটা একদমই সময় লাগেনি, যেটা তারাই করছে। এবং মিন ওয়াইল বলে রাখা বলে আত্মীয়তার মাধ্যমে অনেক কিছু আসে না, ভেতরের খবর আস্তে আস্তে করে বের হয়ে আসে। এই সুবাদে আমরা কিছু কিছু জেনেছিলাম যে তারা এরকম কুফরি কালামের মধ্যে তারা দেখেছে। তারা ইভেন আমাদেরকে বলেও দিয়েছে 2-1টা মেথড, যে আপনি চাইলে কোরআনের সূরা কিভাবে কি করলে সেটা দিয়ে আপনি জাদুটোনা করতে পারেন, সেটা আমাদেরকে বলেওছে। তারা নিজেরা ভয়ঙ্কর মানুষ। হ্যাঁ, তার ভয়ঙ্কর মানুষ। তো সবকিছু হওয়ার পর যখন সময়ের সাথে সব যাচ্ছে, তো উইদিন 6 মান্থস কিছু সমস্যা হওয়ার কারণে তারা আমাদের বাসাটা ছাড়তে ফাইনাল আলহামদুলিল্লাহ তারা ছেড়ে চলে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ না।
এটা গেল আরেকটা ঘটনা। 2005-6 সালের ঘটনায় আসি। 2006 সালে আমাদের বাসায় তখন ধীরে ধীরে সোসাইটিটা ডেভেলপ হওয়া শুরু করেছে। তো ইমিডিয়েট আমার বাসার সামনে একটা বাসা হয়, সেটা আমাদের বাসার সোসাইটির একটা রুলস হচ্ছে 6 তলার উপরে কোনো বাসা উঠতে পারবে না। আচ্ছা। ওই বাসাটা এক্সেপশন হয়, সেই বাসাটা হয় 9 তলা। তো ঠিক আছে, 9 তলা হয়, আমরা আর কেউ বলি না, কিছু বলার এখানে থাকেও না, তারা করেছে, তারাই করেছে, তারা রুলস ব্রেক করেছে। তো সেই বাসার 6 তলায় একটা মেয়ে, সে ইউনিভার্সিটি পড়ে হবে তখন, সে প্রায় বারান্দায় হাঁটাহাঁটি করতো। আচ্ছা। তো সে সবসময় শাড়ি পরেই হাঁটাহাঁটি করতো, এবং কোথাও যখন যেত, ইভেন ভার্সিটিতেও যখন আমরা খেয়াল করতাম, শাড়ি পরেই সবসময় যেত। তো সেখান থেকে একদিন হঠাৎ করে 2006 সালে আউট অফ নোহোয়্যার রাত 2টার দিকে খুব সজোরে একটা চিৎকার দিয়ে দেখি ঠিক আমাদের বাসার সামনে সে সুইসাইড করেছে, তার বাসার ছাদ থেকে লাফ দিয়ে, ঠিক আমাদের বাসার সামনে সুইসাইড করেছে। 2006 সালের এটা ঘটনা। এই 2006 সালে ঘটনা যাওয়ার পরে মিনওয়াইল, এখন সবগুলো আমি আপনাকে কানেক্ট করি, যেই গলা কাটাটা 2002 সালের ঘটনা, গলা কাটা লাশটা, যেই গলা কাটা বডিটা একটা স্কুলের সামনে এবং লাশটা আমার বাসার পিছনে, সেই শ্যাডোটা, গলা কাটা একটা শ্যাডো আমার বারান্দায় আজও এক্সিস্ট করছে। এখনো 20 বছর হয়ে যাচ্ছে, আজও সেটা এক্সিস্ট করছে। আমার রুমের পর্দাটা খুব পাতলা, কারণ আমার রুমে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে, তো আব্বু 3 দিকে জানলা করেছে, একদিকে ওয়াল, 3 দিকে জানলা। যেই জানলাটা আমার বারান্দার সাথে কানেক্টেড, সেই জানলার পর্দাটা এতটাই পাতলা যে অপর প্রান্তে কেউ কিছু আসে কিনা মোটামুটি সোসাইটির দূর থেকে বোঝা যায় যে কেউ আছে কি নাই। কোনো গাড়ি ঢুকলে বোঝাই যাচ্ছে যে একটা গাড়ি আসছে। যখনই কোনো গাড়ি আসে, যখনই লাইটটা পড়ে আমার বারান্দার জানালায়, স্পষ্ট একটা ছায়া গলা কাটা দাঁড়ানো থাকে, কোনো মুভমেন্ট না, 24/7। আপনি নিজের চোখে দেখা। ইভেন আমি আসার বলবো, আমি কয়েকদিন আগেও যখন আমি আমার পর্দাটা একটু সরে গেছিল, আমি ছায়াটা দেখতে পেরেছি। আপনি জানেন যে পর্দার ওই পাশে কেউ আছে এবং সরলে ছায়াটা দেখতে পাবেন। এবং ওইটা থেকে বাঁচার জন্য পরে আমার রুমে যখন আমি ফাইনালি 6-7 বছর পরে শিফট হওয়ার পরে আমার রুমের পর্দাটা পাতলা ছিল, চেঞ্জ করে আমি মোটা পর্দাতে। মানে কি? এত মোটা পর্দা যে কোনো আলো বাতাসই আর ঢোকে না, কিন্তু তারপরও রুমের ফ্যান চলতে থাকলে পর্দা একটু সরে যায় না, যখনই সরে যায় দেখা যাচ্ছে যে একটা শ্যাডো দাঁড়িয়েই আছে। বারান্দা খুলি, কেউ নাই, বারান্দাটা লাগাই, রুমে এসে কেবল বিছানাটায় বসি, শ্যাডোটার সাথে চলে আসে, আজও যায় না। নাম্বার 1 শ্যাডো। সেকেন্ড শ্যাডো, আমার বারান্দার যেই রাস্তাটা, অ্যাডজাসেন্ট রাস্তাটার মাথায় বাসাটা আমাদের করা, ঠিক যে কোনায়, সেইখানে একটা মোটা ছায়া, অনেক অস্বাভাবিক বড় একটা ছায়া। এটা কোনো মানুষের ছায়া হতে পারে না। যেমন স্বাস্থ্য মোটা, তেমন উঁচু একটা কোনায় দাঁড়িয়ে থাকে। কাজের ছেলেটা প্রথম দিকে খুব ভয় পেত, কিন্তু আমাদের কাউকে কিছু বলেন। একদিন সাহস করে আমাদেরকে বলে যে, খালা, আমি এরকম একটা জিনিস দেখি। আমরা তো সেটা জানি, কারণ যেহেতু আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, থাকতে পারতো না, তারা তো বলে গেছে, তো আমরা তো মোটামুটি সেটা বুঝতাম। কিন্তু কাজের ছেলে সাহস করে অনেকদিন পরে বলবো। আমরা মোটামুটি শক্তি ছিলাম যে কাজের ছেলে কিছু দেখছে না, দেখার তো কথা, ও সবাই দেখছে, ও কেন দেখছে না? ও দেখছিল, বাট ও কিছু বলে নাই। ও এসে পরে বলেছে, খালা, আমি দেখি, কিন্তু একটা মজার কথা, ছায়াটা না ছায়ার মতো থাকে, দাঁড়িয়ে থাকে, এই দিকেও আসে না, বারান্দার লাইনও ক্রস করে না, বারান্দার ওই পারেও যায় না, ঠিক বারান্দার ওই কোনাটায় দাঁড়িয়ে থাকে। আমি যখনই কাছাকাছি যাই, ড্রয়িং রুমের অনেক বড় ড্রয়িং রুম, অর্ধেক ক্রস করার পরও তারা থাকে, বাট অর্ধেক ক্রস করে যখন আমি সামনে চলে যাই, ছায়াটা ভ্যানিশ হয়ে যায়, থাকে না। কিন্তু আমি যখন এসে শুই, দেখছি নাই, কিছুক্ষণ পর হঠাৎ করে কোথা থেকে যাচ্ছি, ছায়াটা আবার চলে আসে। এবং ঠিক সবগুলো ঘটনা ঘটে রাত 2টার পর থেকে ফজর পর্যন্ত। এই সময়টায় যা ঘটার ঘটনা ঘটে, এরপর কিচ্ছু হয় না, নাথিং, সবকিছু নর্মাল। ফজর আজানটা দেওয়ার সাথে সাথে সবকিছু ক্লিয়ার। আমি বিড়াল পুষি, গত 6-7 বছর ধরে আমি বিড়াল পুষি। তো এখানে বলে রাখা একটা কথা ভালো ভাইয়া, যে আমার বাসায় হুটহাট করে জিনিসপাতি পড়ার খুব আওয়াজ হয়। তো প্রথম দিকে আমার মনে হয়েছিল বিড়াল পুষার পর থেকে যে এরা হতে পারে বিড়ালের কাজ, কিন্তু আমার আম্মু বা আমার আপু বা আমি যেই হই না কেন, সবসময় রাতে বিড়ালদেরকে বের করে দিই, বাসায় রাখি না। কারণ দেখা যায় যে বাসায় থাকলে মানে টয়লেট করে কোনো না কোনো একটা মেস করে রাখে, আমরা সবসময় রাতে বের করে দিই। কিন্তু ঠিকই বের করে দেওয়ার পর কিচেনের দরজাটা লাগিয়ে দিই, তারপর কিচেনের ভিতরে দেখা যায় ময়লার বালতি একদম ছড়ানো ছিটানো, 2 নাম্বার 3 নাম্বার শেলফের যে বয়াম থাকে, মশলা পাতি, লবণ, সব মাটিতে পড়ে থাকে। এটা রেগুলার ঘটনা, একদম রেগুলার ঘটনা, এর কোনো এক্সপ্লেনেশন নেই। আমরা জানি
কিন্তু আমরা বললাম না প্রায় 20 বছর ধরে আমরা এই বাসায়, আমরা আছি 16 বছর ধরে এই বাসায়, 16 বছর হয়ে গেছে, 16.5 বছর। এই এতদিন থাকতে থাকতে আমাদের এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আর জিনিসটা আমাদের কাছে matter ওরকম করে লাগে না। গায়ে হয়ে গেছে, হ্যাঁ গায়ে চোখেও হয়ে গেছে। কিন্তু মজার কথা আমাদের বাসায় কোনো আত্মীয় স্বজন থাকে না, মানে তারাও এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পারে। সবাই এক্সপেরিয়েন্স করেছে, কেউ রাতে স্টে করতে থাকে না, যারাই আসে আসবো মাগরিব এসা পর্যন্ত থাকবো, এসা পর আমরা চলে যাব। আমাদের যে সোসাইটিটা, আমরা সোসাইটি হচ্ছে একদম সবার কর্নারের বাসা। রাস্তাটা মোটামুটি 200 মিটার রাস্তা হবে, অনেক বড় একটা রাস্তা। তো রাস্তার একটা মজার বিষয় হচ্ছে ঠিক যখন রাত 2টা থেকে 2:30টার পরে আপনি গাড়ি নিয়ে যদি বের হন, গাড়িতে যারা থাকবে বলে রাখা হলো যদি গাড়িতে কেউ যদি থাকে তারা যখন সোসাইটির গেটটা পার হবে 10 থেকে 15টা কুকুর ঘেউ ঘেউ করতে করতে পুরো গাড়িটাকে ঘেরাও করে রাখবে। গাড়ি যাবে, গাড়ির সাথে কুকুরও যাবে। ঠিক আপনি গেটটা পার হবেন, কুকুরগুলি স্টপ, ওই গেটের বাইরে কেউ যাবে না। কিন্তু আপনি দেখছেন গার্ডকে জিজ্ঞেস করেন কই কিসের কুকুর, আমরা তো এখানে গেট লাগিয়ে রেখেছি, এই গেট দিয়ে তো কোনো কুকুর কি কোনো ইঁদুরও তো ঢুকতে পারবে না, কেমনি কুকুর আসবে? কেউ বলতে পারে না এটার এক্সপ্লেনেশন কি। এবং এটা শুধু আমরা না, এটা সোসাইটির অনেকেই সেটা এক্সপিরিয়েন্স করে, বাট কেউ বলতে চায় না সহজে। কারণ দেখা যায় যে বললে মানুষ বলে এত পাগল, কি বলে কি না বলে কি সম্ভব। বাট আমরা যেহেতু অনেক কিছু দেখে এসেছি, আমরা বুঝি যে হ্যাঁ জিনিসটা আসলে কত রিলেভেন্ট। কুকুরগুলি কোত্থেকে আসে, সারাদিন কোথায় থাকে, কোনো এক্সিস্টেন্স নাই, রাত হলে হঠাৎ করে এটা। আচ্ছা, এইখানে আমার খুব জানতে ইচ্ছা করছে, এই জন্য যেহেতু আপনি বলছেন এভাবে, আপনাদের এই ঘটনাগুলো কি কোনো স্পেসিফিক টাইমে ঘটে? মানে মানে এই এতটা ঘড়িতে এতটা বাজার পরে বা এরকম? ঠিক রাত 2টার পরে শুরু হয় এবং ফজর পর্যন্ত এক্সিস্ট করে। সবচেয়ে সমস্যা হয় শীতকালে, কারণ শীতকালে ফজরটাও দেরি হয়, ঘটনাগুলোর লেন্থ গুলো অনেক বেশি হয়। এবং ওই সময় মানে পার্থপক্ষে আপনারা কেউ ঘুম থেকে ওঠেন না? আমার আব্বু আম্মু তো ঘুম থেকে একদমই ওঠে না, রুম থেকে তো বের হওয়া দূরের কথা। আমি যে রুমে ঘুমাই আমি তো জানি কি হয়েছে, তারপরও আমি দেখা যায় যে আমি একটু রাত জেগে গেম খেলি। তো এখন এটা মোটামুটি 2-3 বছর হয়ে যাচ্ছে, দেখা যায় আমি ফজর পর্যন্ত জেগে থাকি, আমার ঘুম আসে না। তারপরে ঘুমান? লাস্ট 6 থেকে 7 বছর ধরে একটা সেট অফ ড্রিম নাইটমেয়ার থেকে, পার্টিকুলার 7 থেকে 8টা নাইটমেয়ার, একই স্বপ্ন, একই নাইটমেয়ার, কোনো চেঞ্জ নাই। কি দুঃস্বপ্নটা বলেন তো একটু? একটা দুঃস্বপ্ন এরকম যে এটা সবচেয়ে রিসেন্ট ঘটনা, মানে রিসেন্ট বলতে মানে এই ঘটনাগুলি কিরকম, আমি যখন 7 থেকে 8 বছর আগে ছোট ছিলাম, আমি স্বপ্নে দেখছি যে আমি ছোট আছি। 7 থেকে 8 বছর পরে 2016 সালে এখন আমি যেরকম স্বপ্নে দেখছি আমি এরকম হচ্ছে। স্বপ্নের মধ্যে আমি বড় হচ্ছে, বাট স্বপ্নের বাউন্ডারিটা আমার বড় হচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই যেরকম বলে যে প্যারালাল ওয়ার্ল্ড এর কথা, বা আমার আরেকটা কপি হয়তো কোনো এক জায়গায় আছে, অন্য কোনো একটা ডাইমেনশনে হয়তো এক্সিস্ট করে। মেবি মানে হয়তো আপনি এদিকে যেরকম বাড়ছেন ওইদিকেও বাড়ছে, হতেই পারে। তো এসব স্বপ্ন গেল। তো রিসেন্টলি একটা ঘটনা, আমার বাসায় একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বাসাটা আজও 20 বছরের বেশি হয়ে যাচ্ছে, বাসাটা আজও আন্ডার কনস্ট্রাকশন। কেন? 4টা বন্ধু মিলে বাসাটা বানাচ্ছে, বাসাটা কোনোভাবেই কেউ শেষ করতে পারছে না। দেখা যায় যে একটা বন্ধু, 3 বন্ধু রাজি বাসাটা তুলবো, এখন একটা বন্ধু করলো না, কোনো না কোনো কারণ হচ্ছে। 4 বন্ধুই রাজি, পরের দিন সকালবেলা গিয়ে সিমেন্ট কিনতে যাবে, হঠাৎ করে দেখে একটা বন্ধুর কোনো একটা ক্রাইসিস দেখা গেল, টাকা দিতে পারবো না, সমস্যা হয়ে গেল, বাড়িটা থেমে গেল। 20-20.5 বছর রানি বাসাটা আজ তৈরি হয়নি। 4 তলা পর্যন্ত কোনোভাবে করা হয়েছে, 5 তলার খন্ড করা হয়েছে, আরেকটা খন্ড পুরা ফাঁকা, 6 তলা পুরোটা আন্ডার ছাদ তোলা হয়েছে, কিচ্ছু না, পুরোটা ফাঁকা, 6 তলায় ছাদ, 7 তলায় ছাদ। তো মজার কথা হচ্ছে পুরো সোসাইটিটা ওপেন, সো অনেক আলো বাতাস ভরা। সন্ধ্যার সময় যদি আপনি যে কোনো বাসার ছাদে যান, বাতাসে আপনার গা জুড়িয়ে যাবে। কিন্তু আমার বাসার ছাদ এমন একটা গুমট যেখানে বাতাসে কিচ্ছু নেই। এই অদ্ভুত ব্যাপারটা কেন? আশেপাশে কোনো বাড়ি ঘর আছে এরকম কি? না, পুরা ওপেন। আমার বাসার ছাদটা মানে 2টা ভাগ, একটা ভাগ হচ্ছে একটু আলো বাতাস আসে, মানে একটু আলো বাতাস বলতে আলো আসে, যেখানে আমার 9 তলার যে ইমিডিয়েট 9 তলা তাদের লাইট গুলো রিফ্লেক্ট হয় ছাদে, আরেকটা পোর্শন পুরো অন্ধকার। মজার কথা হচ্ছে যেই 6 তলায় যে শাড়ি পরা মেয়েটা সুইসাইড করেছিল, ঠিক অন্ধকার পোর্শনটায় প্রায় গেলে মানুষ ফিল করে যে শাড়ির একটা আঁচল মনে হয় পুড়ে গেল। মানুষ হয় না, বুঝে না, মানে সেন্স করতে পারে অনেক কিছু মানুষ। আমরা বুঝতে পারি যে কিছু না আছে, বাট কিছু দেখতে পাচ্ছি না। বাট অনেকে আছে এই জিনিসটা গ্লিম্পসটা পায়, একটা শার্ট পরে চলে গেল।
তো এই ঘটনাগুলো আমাদের বাসায় কন্টিনিউ হচ্ছে, অনেক হুজুর করা হয়েছে, অনেক দোয়া খারাপ হয়েছে, কোনো ধরনের কোনো প্রত্যেকটা হুজুরই বেনিফিট বলেছে হন নাই আপনারা বা বেনিফিট পান নাই কোনো কোনো? বেনিফিট হয় না। সর্বোচ্চ বেনিফিট আমাদেরকে এতটুকু দিতে পেরেছে যে আমাদের বাসাটার ভিতরটা ওকে, বাট ভিতর বলতে ভিতর আমাদের বাসায় একটা তারপরে কোন রকম আপনারা মানে ওই বাসায় আছেন? হ্যাঁ ওই বললাম না, শুয়ে যাওয়ার জন্য না হ্যাঁ, হ্যাঁ। আমরা থাকতে পারি, কিন্তু আমাদের যে ভাড়াটিয়ারা তারা দেখা যায় 1 বছর 2 বছরের মধ্যেই র্যান্ডম চেঞ্জের পর থাকে, এবং 4 বন্ধুর একমাত্র আমরাই থাকি, বাকি 3 বন্ধুরা কেউ থাকে না। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় অতিথি আছেন এবং তিনি অনেকবার এসছেন, মাঝখানে অনেকদিন আসেননি, আজকে মনে হয় অনেকদিন পরে আসলেন। সো আমরা একটু কথা বলি তার সাথে। আপনার নামটা প্লিজ আরেকটু বলবেন এবং আমরা তারপরে কথা বলবো আপনার সাথে। জি জি, থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আসলে অনেকদিন পরেই আসলাম, যদিও ভূতের ফ্যামিলির সাথেই থাকা হয়, সবসময় শোনা হয়। তো বেসিক্যালি আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। আমি স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্ট করেছি, এটা আমার পার্সোনাল না। এটা আমাকে খাগড়াছড়ি এক ফ্রেন্ড, আমাকে চাকমা এক ফ্রেন্ড আমাকে স্টোরিটা শেয়ার করেছে, যেটা হয়েছে চিটাগাংয়ে একটা হালি শহরের 16 শহর নামে একটা জায়গায়। বাট আমি একদম ডিটেলে যাব না কোথায় যাচ্ছে, কোথায় স্টোরিটা মানে কোথায় ঘটনাটা ঘটেছিল বা কোথায় ছিল, বাট যেহেতু সেখানে একটা কমার্শিয়াল প্লেস বা কিছু একটা হচ্ছে আর কি, রিসোর্ট টাইপের কিছু হচ্ছে। এনিওয়ে, তো ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর আগের ঘটনা, যেটা কিছু চাকমা ছেলে তারা কিছু পড়াশোনার পারপাসে একটা মেস বা ওইরকম বাসা খুঁজছিল আর কি, যে তারা থাকবে। তো ওইভাবে এখন যেরকম চিটাগাং দেখা যাচ্ছে বেশ ভালো থাকার ব্যবস্থা আছে, হয়তো ওরকম ভাবে ছিল না। তো ওরা ওদের সামনে পরীক্ষাও ছিল বা ক্লাসের একটা চাপও ছিল, তো তারা যেভাবে হোক একটা বাড়ি চাচ্ছিল বা বাসা চাচ্ছিল যেখানে তারা সবাই মিলে একসাথে থাকতে পারে। তো 16 শহরে কোথাও একটা জায়গায় ওরা একটা বাসার সন্ধান পায়, যেটা হচ্ছে ছোট টিলার উপরে একটা বাসা। মানে যেটা হয় কি, পাহাড়ি এলাকায় যেমন দেখা যাচ্ছে কিছু গ্রাম নেই, বা একটা পাহাড়ের পরে কিছু গ্রাম, কিছু বাড়ি ঘর আছে সেরকম। তো ওটা তারা খবর পেয়ে তাদের গ্রুপটা যায় সেখানে, তার ভাড়া নিতে যায়। তো ওই বাড়িতে আগে থেকেও কেউ থাকতো না বেসিক্যালি, কারণ সবাই জানতো এটা ভূতুরে বাড়ি বা মানে আছর করা বাড়ি, কেউ থাকতো না। তো ওরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলে যে আমরা বাড়িটা নিতে চাচ্ছি, আমরা পড়াশোনা করবো, আমরা স্টুডেন্ট সবাই। তো কেয়ারটেকার আসলে জিনিসটাকে খুব হ্যাপি ভাবে নেয়নি যে আপনারা থাকবেন বা এসে, শুধু একটা কথাই বলেছিল যে আপনারা তো 5-6 জন থাকবেন, সমস্যা হবে না, থাকেন, দেখা যাক বাকিটা। তো তারা মোটামুটি মাসের প্রথম দিকে কোনো এক দিনে তারা উঠে গেল, সেই বাড়িতে সবাই মিলে উঠলো। ওঠার পরে রুম ছিল 3-4টা রুম ছিল। আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে বাসাটা এরকম ছিল যে 3-4টার মতো ছোট ছোট রুমের মতো ছিল, পেছনে একটা বারান্দাটা ছিল আপনার অনেকটা খাদের উপরে আর কি, যেটা হয় যে গাছে গুড়ি বা বাঁশ দিয়ে তৈরি, এই টাইপের আর কি। আর টয়লেটটা ছিল একটু সামনে, একটু পাশে, সামনে ছিল, এটা ছিল না। তো তারা যথারীতি এসে যে যা মতো ঘর গোছালো, বই খাতাগুলো গোছালো, জামা কাপড়গুলো গোছালো, সেই যা মতো গুছিয়ে টুছিয়ে হয়তো মোটামুটি দুপুর গড়িয়ে যাচ্ছিল আর কি। তো যেহেতু রান্না বান্নার ব্যবস্থা করা হয়নি সেভাবে, তো তারা সবাই প্ল্যান করলো ঠিক আছে বাইরে থেকে খেয়ে আসি। তো সেইভাবে তারা আস্তে আস্তে গুজগাছ করে, তো ওদের মধ্যে অসীম চাকমা নামে একটা ছেলে ছিল, সে মোটামুটি সবসময় খুব ফানি, সবসময় ফান করতে পছন্দ করে বা দুষ্টুমি করতে পছন্দ করে। তো তাকে বললো যে তুই রুম টুম তালা দিয়ে আয়, আমরা নিচে নামছি। একটু নিচে নামতে হয়, সিঁড়ি দিয়ে, একটু ছোট ছোট সিঁড়ি, মাটির সিঁড়ি মতো আছে, এগুলো নিচে নামতে হয়। তো তারা নিচে নিচে গিয়ে 10 থেকে 15 মিনিট লাগে যেতে। সামনে একটা ছোট বাজারের মতো এখানে হোটেল আছে। তো তারা সেখানে গেল, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে হয় না যে ম্যানেজারের সাথে ইন্টিমেসি হয় যে কোথায় আসছেন, নতুন দেখলাম আপনারা কোথায় আসছেন। তো তারা বললো যে আমরা সামনে যে টিলা আছে, ওই টিলাতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ভাড়া আসছি, আজকেই প্রথম উঠলাম, আমরা সবাই স্টুডেন্ট। তো ম্যানেজার বললো যে আপনারা বাড়ি খুঁজে পান নাই, এই বাড়িতে উঠলেন? তো একজন জিজ্ঞেস করলো কি কেন, কোনো প্রবলেম, চোর ডাকাতে কোনো ভয়? বললো যে চোর ডাকাত হলে তো ভাই ধরা যায়, কিন্তু অনেক কিছু আছে সেগুলো ধরা যায় না। এনিওয়ে সমস্যা হবে না, থাকেন, 4-5 জন আছেন, কিচ্ছু হবে না।
তো একটা কথা দেখা যাচ্ছে কেয়ারটেকার বললো 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। উনিও বললেন, উনি same কথা বলছেন। বললেন যে কিচ্ছু হবে না। তো খাওয়া দাওয়া শেষে তারা পৌঁছলো তাদের বাড়িতে। পৌঁছে গিয়ে দেখে তারা যেভাবে ঘরটা গোছানো ছিল, বই খাতা বা কাপড় চোপড় জিনিসপত্র যেভাবে ছিল আর কি, গোছানো ছিল, ঠিক উল্টো ভাবে যা একদম নোংরা অবস্থায়, অগোছানো অবস্থায়, বই ছেঁড়ার মানে বই কেউ ছুঁড়ে ফেলে দিলে যেরকম হয়, বা তাদের হাড়ি পাতিল নিচে ব্যাগ ট্যাগ অগোছালো, মনে হয় কিছু একটা হয়েছে, বাট কোনো মিসিং নাই, কোনো কিছু নাই যে কোনো কিছু চুরি হয়েছে, তা না। তো সবাই দোষ দিল যে নিশ্চয়ই অসীম চাকমার কথা, যে তুই নিশ্চয়ই কাজটা করেছিস, কারণ তুই এই কাজটা তুই ছাড়া কেউ করবে না। সে যতই বলে যে না ভাই আমি করি নাই, কিচ্ছু করি না, আমি জাস্ট তালা দিয়ে এসেছি, তো যাই হোক দোষটা তার ঘাড়েই পড়লো। তো সেও কিছু এটা দিয়ে করলো না। তো সারাটা দিন তারা যখন গোছগাছ করছিল বা মোটামুটি খুব টায়ার্ড ছিল, যেহেতু তারা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো ওইভাবে আর কাজ টাজ না করে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। তো ওই ছেলে, যে চাকমা ছেলেটা, অসীম চাকমা, সেই মোটামুটি সজাগ ছিল, ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে একটা কোনায় একটা ঘরে এসে তার স্টাডি করতে বসে গেল। তো সন্ধ্যা হই মোটামুটি ওরকম একটা টাইমে, তো সে স্পষ্ট শুনতে পেল যে তার পাশে যে বারান্দাটা পেছনের বারান্দার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে, বারান্দার পেছনে আবার একটা বেশ জঙ্গলা টাইপের, প্লাস ছোট ছোট টিলার কয়েকটা আছে, বেশ ভালো একটা জঙ্গল, বড় ধরনের একটা জঙ্গল টাইপের। ওইখানে দেখলো যে একটা দৌড়ের একটা মানে কিছুটা দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ছোট বাচ্চারা দৌড়ে গেলে যেরকম মনে হয় সেরকম একটা দৌড়ে যাচ্ছে, এরকম কিছু একটা। তো সে দরজাটা খুলে বলল কে, তাকিয়ে দেখে যে কেউ নাই, কিচ্ছু নাই। তো দরজাটা মোটামুটি আওয়ানো ছিল, মানে একটু বেরানো ছিল। তো ভেতরে এসে সে আবার তার স্টাডি করতে বসলো। তখনও সন্ধ্যার আজান হয়নি, বা ওই টাইমে আর কি, যে সন্ধ্যা হই আবার সেই দৌড়ের শব্দ, ধাপ ধাপ শব্দ। তো সে এবার করলো কি, যে ভেরানো দরজা থেকে হালকা করে তাকিয়ে দেখে দরজার বারান্দার কোনায় একটা 5-6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ভাবে একটা মেয়ে। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই মেয়ের চুলগুলি ছিল এত লম্বা, পা অব্দি লম্বা চুল, বড় বড় চুল, এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে রেগে আছে, আবার একটা মানে তার দিকে মানে একটা ওইরকম দৃষ্টি যে তার মানে এখানে তাকে সহ্য হচ্ছে না, এখানে আসা ঠিক হয় নাই। তো সে ভেতর থেকে বলে কে বলে দরজাটা আবার খুলে সে বারান্দায় বেরিয়ে আসলো। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে কেউ নেই, ঠিক এই মুহূর্তে কেউই নেই। তো ও যখন কে বললো বা শব্দ করলো, আশেপাশে যারা ছিল, ফ্রেন্ড যারা ছিল, সবাই মোটামুটি উঠে গেছে যে কি ব্যাপার, কি রে, কি হয়েছে, তো এর মধ্যে আবার কি শুরু করলি। তো বললো যে দোস্ত এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে এত লম্বা লম্বা চুল একটা বারান্দা কোনা দাঁড়িয়ে আছে, এই সেই। তো সে বলতেছে, সে ফ্রেন্ড চাপাবাজি করা জায়গা পাস না, এই ফালতু আলাপ, তুই আগেও এরকম করছিস, এই সেই, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তো ওদের মাঝে একজন বড় ভাই ছিল, যিনি মোটামুটি টিম লিডার বলা যায়, বা মেসে হয় না যে একটা বড় ভাই থাকে যে ভাড়া সে করে, ওই টাইপের একজন ছিল। তো সে একটা একটা রুম সে একাই নিয়েছিল। সে একটু বলেছিল আমি কিছুদিন থাকবো একা, দেন এটাকে আস্তে আস্তে আমরা পরবর্তী সবাই একসাথে করবো। তো সে যখন রাতে তখন বাজে রাত 9টা কি 9টা-10টা বাজে, তখন সে দাঁত ব্রাশ করতে করতে সে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে দাঁত ব্রাশ করে, দাঁত ওইখান থেকে দাঁত ব্রাশ টাশ করে সে ঘরে আসে। ঘরে এসে মশারি টশারি খাটিয়ে মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিবে। ঠিক এই মুহূর্তে ধাপ করে জানলাটা খুলে গেল। জানলা খোলার সাথে সাথেই বিকট পচা একটা গন্ধ, মানে এত দুর্গন্ধ যে কোত্থেকে আসবে। বাহির থেকে এমন না যে প্রচন্ড বাতাস ছিল বা বাহিরে আশেপাশে কিছু আছে যে মানে কিছু দুর্গন্ধ যেটা আসতে পারে সেই টাইপের না, অদ্ভুত টাইপের দুর্গন্ধ। তো জানলাটা সে ক্লোজ করে দিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে সে যখন বিছানায় গেল বা মশার নিচে গেল, সে স্পষ্ট বুঝতে পারলো যে কিছু একটা আছে ভেতরে, কিছু একটা ঘটছে, কিছু একটা মানে তার সামনে মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে। তো সে আর ঘুমোতে যায়নি, চুপচাপ শুয়ে আছে, চুপচাপ জিনিসটা অবজার্ভ করতে চেষ্টা করছে, ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো এরকম অবজার্ভ করতে করতে প্রায় আধা ঘন্টাখানিক পরে সে বেরিয়ে আসলো। বারান্দায় এসে চিন্তা করলো যে না, এভাবে হয় না, আমি তো মোটামুটি আলটিমেটলি সে এসে ভয়ই পাচ্ছিল ঘটনাটা কি, কারণ কেউ একটা, সে বুঝতে পারছে কেউ একটা প্রেজেন্স কিছু একটা আছে। তো সে বারান্দা আসার পরে পাশের রুমে নক
নক করে, পাশে যে তার রুমমেট গুলো ছিল ওদের নক করে, তার মধ্যে একটা ছেলে বের হয়ে আসে, দাদা কি হয়েছে আপনার? বললো যে না কিছু না, আসলে মশা ডিস্টার্ব করছে, গরম, আর বড় কথা খিদাও পেয়েছে, কিছু আছে নাকি দেখ, বিস্কিট টিস্কিট থাকে খাই, আমার আসলে একা একা ইয়ে লাগছে। তো ওকে সরি, আমি এর মধ্যে একটু কথা বলতে ভুলে গেছি, আমি একটু ব্যাকে আসছি। সেটা হচ্ছে সে ওয়াশরুমে যাবে, সে যেহেতু ওয়াশরুমটা একটু বাইরে, যেটা আমি বলছিলাম ওয়াশরুমটা বাইরে, তো ওয়াশরুমে যখন যায় তখন সে একটা অদ্ভুত ব্যাপার দেখে। সেটা হচ্ছে যে একটা ছোট্ট মানে দুটো ছোট্ট পা ওয়াশরুমের উপরে ঝুলছে, মানে এমন ভাবে ঝুলছে জিনিসটা যে মানে ছোট বাচ্চারা হয় না যে চেয়ারে বা টেবিলে বসলে ছোট বাচ্চা পা ঝুলালে যেরকম হয়, সেরকম ঝুলছে। এটা সে প্রচন্ড রকমের ভয় পায় যে জিনিসটা কি, তাহলে কি জিনিসটা। তো ওই ফ্রেন্ডের সাথে যখন আসলো, যে বললো খিদে পেয়েছে বা তার সাথে, তো তাকে নিয়ে সে একটু সামনে গিয়ে বললো চল ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে যাই। তো এবার যেটা হয়েছে তার সাথে না, এবার হয়েছে তার ফ্রেন্ডের সাথে। তার ফ্রেন্ড সামনে গিয়ে দেখে, সে যেটা দেখে, সে গিয়ে চিৎকার দিয়ে ওঠে, দাদা এটা কি দেখলাম? বলে কি? বলে দাদা আমি তো দেখলাম যে আমার মনে হয় যে ওয়াশরুমের উপরে একটা ছোট্ট বাচ্চা, লম্বা লম্বা চুল, দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? তো ঘরে চলে আসছে, সবাই চলে আসছে, তো সে তো অলরেডি বুঝে গেছে যে ঘটনা কি। তার সাথে একটা ঘটনা ঘটেছে, সকাল দুপুর দিকেও একটা ঘটনা ঘটেছে। তারা সবাই মিলে চলে আসে তার রুমে, একসাথে জড়ো হয়ে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছিল। তখন শুরু হয় একটা ঘটনা শুরু হয় এরকম যে প্রচন্ড বাহির থেকে শব্দ, তারপরে যে ঘন্টি টাইপের আওয়াজ, বাহির থেকে মনে হচ্ছে যে টর্নেডো হচ্ছে, এরকম একটা ঝড়ের মতো আওয়াজ। তো অনেক এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি ভোরের দিকে এই জিনিসটা সব শেষ হয়, মোটামুটি এই তাণ্ডবটা শেষ হয়ে যায়। তো পরদিন কেয়ারটেকারকে বলে, কেয়ারটেকার একজন তান্ত্রিক নিয়ে আসে, এটা তারা মোটামুটি বাড়িতে বসায়। তো তান্ত্রিক যেটা বলে যে এটা আসলে অনেক পুরনো এখানে কিছু অতৃপ্ত, তাদের ভাষায় অতৃপ্ত আত্মা আছে, বা এবং তাদের বংশগতভাবে অনেক দিন ধরে এখানে আছে। তো এটাকে আসলে উদ্ধার এটাকে ম্যানেজ করার মতো একটা স্কোপ নেই। তো উনি আরেকজনকে নিয়ে আসে, দেন এটাকে মোটামুটি একটু সলভের দিকে নিয়ে যায়। তো এরপরে অনেকদিন ঘটনা এরপরে ওরকম ঘটেনি। তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা কিছু টাইপের হচ্ছে, যেটা আমাদের মানুষ থাকবে বা রিসোর্ট টাইপের হতে পারে। সো আমি ওইভাবে ডিটেল নিয়ে যাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে, ছোট্ট করে বলবেন। আমরা অলরেডি আমাদের ঘটনা শেষের দিকে চলে এসেছি একদম প্রোগ্রামের। আপনার ঘটনাটা প্লিজ একটু বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি খাগড়াছড়ি থেকে, আমার নাম নাইম। জি। ঘটনাটা যখন ঘটে তখন 2012 শেষ ডিসেম্বরের দিকে। তো আমি খাগড়াছড়ি যে শহরে যে কোনো একটা হোস্টেলে থেকে লেখাপড়া করতাম। তো আমাদের বার্ষিক পরীক্ষা শেষ, এরপরের দিনই শিক্ষা সফর, তাই আমি আর বাড়িতে যাওয়া হয় নাই। তো যারা যারা শিক্ষা সফরে যাবে সব ফ্রেন্ড চলে আসছে, সকালে তো 6টা বাজে গাড়ি রওনা দিবে। তো দেন আমার একটা ফ্রেন্ড ছিল, ওই আমাদের এক ক্লাস জুনিয়র একটা মেয়েরে ভালো লাগতো, তো প্রপোজ করছিল। তো দেন হয় নাই, আরেকটা ছেলের সাথে তার রিলেশন ছিল নাকি, তো সে আর এটাতে আর সামনে যায় না। তো আমাদের পরীক্ষার সময় আমার ফ্রেন্ড শুনতে পারলো যে তার নাকি রিলেশন, ওদের সাথে ব্রেকআপ হয়েছে। তো ওই মেয়েটা আমার ফ্রেন্ডে বললো, তো আর সে আর বলে নাই যে রিলেশন তো করছে, এখন আর সম্ভব না। তো যেদিন শিক্ষা সফর সেদিন মেয়েটা আমাদের এলাকা থেকে চলে যাবে। তো আমার ফ্রেন্ড বলল যে দোস্ত কালকে তো চলে যাবে, চল একটু দেখে আসি। তো মেয়েটার বাড়ি একটু আউটসাইডে। তো তারা গেল, সেখানে গেলাম আমরা 4 জন, ও সহ আমরা 4 জন। তো তখন বাজে 10:15 কি 20। তো যাওয়ার পরে আমরা একটা বড় বট গাছ আছে, ওইটা এক পাশে বসে আছি। তো কেউ তার কারোর সাথে তো কারো কন্ট্যাক্ট নাই যে ও আসবে, দেখা করবে, কাল সকালে চলে যাবে। তো আমরা 4 জন বসে আছি। তো বট গাছটা অনেক বড়, এর অপর সাইডে একজন মেয়ের কান্না, ওই মেয়েটারই কণ্ঠ তো আমরা চিনি, ওই মেয়েটারই কান্না শোনা যাচ্ছে, মুখে হাত চেপে ধরে মুখে। তো আমরা একে অপরকে জিজ্ঞাসা করলাম যে কি রে, কান্নার কণ্ঠ কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে কোনো একটা প্রবলেম আছে। তারপরে যেহেতু 4 জনের শুনছি, 4 জন আছি, তো গাছের ওপাশে গেলাম। তো মুখটা নিচের দিকে, হাত মুখে চাপা ধরা। তো চেহারা স্পষ্ট শোনা, বাট বুঝতে পারছি ওই মেয়েটা আমার ফ্রেন্ড, যে মেয়েটারে লাভ করতো আর কি। তো আমরা ওই ফ্রেন্ডের বলতেছি যে এখানে একটা প্রবলেম আছে, এত রাতে এখানে তো তার আসার কোনোই কথা না, রাত এখন বাজে প্রায় 11:30। বললাম চলে যাই, কোন আসতেও তো পারে। তো ওরও তার আনা সম্ভব না। তো আমরা দাঁড়াইলাম। তো মেয়েটা নিচের দিকে তাকায় বলতেছে যে তুমি আমার ফিরাই দিও না।
আমি ওর থেকে অনেক কষ্ট পেয়েছি, তুমি আমারে ফিরাই দিও না। এরপরে কি হলো? তো ও বলতেছে যে এটা সম্ভব না, যে তুমি ফার্স্ট রিলেশন করছো আমার পক্ষে। ঠিক আছে, সেটা বুঝলাম, তারপরে কি হলো? তো দেন আমাদের দিকে তাকাইলো, নিচের দিকে তাকানো ছিল, আমাদের দিকে তাকানোর পরে তেমন কিছু হয় না, উঠে দাঁড়ানোর পরে কয়েক পা পিছিয়ে গেল। হঠাৎের মধ্যে মানে চুল টুল এলোমেলো, বাতাস, হালকা বাতাস, অনেকটা লম্বা হয়ে গেল। তো এটা আপনাদের চোখের সামনে লম্বা হয়ে আমাদের গেছে? চোখের সামনে, চোখ মুখ লাল, চুলগুলো অনেক আওলা ঝাওলা এরকম, তো অনেক তারপরে? লম্বা হয়ে গেল। তখন আপনারা কি করলেন? তো ও আমাদেরকে মানে পিছনে করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। তো অনেকটা যাওয়ার পর আমরা তারা দেখতে পাচ্ছি, আমরা জায়গাতে দাঁড়িয়ে আছি। তো আমরা তখন মানে ফিল করতেছি যে পিছন থেকে আমাদেরকে ও পিছন থেকে আসতেছে, আমরা এটা ফিল করতেছি। তো আমরা চারজন কি করি, মানে তাড়াতাড়ি হাঁটতেছি না দৌড়াইতেছি আমরা সঠিক বলতে পারতেছি না। তো গ্রাম এলাকাতে যে কুয়া থাকে, বিভিন্ন কুয়া, ছোটখাটো একটা কুয়া, তো আমরা দৌড়াইতে ওইখানে মানে পড়ে যায় আর কি। তো আমরা চাইলে তখন উঠতে পারতাম, বাট উঠি নাই, যে ব্যাপারটা তো একটু এখানে অন্যরকম, তাই উঠি নাই। তো একটু পরে আমরা উঠলাম, ওঠার পরে কিছুই নাই, তো যে যার মতো চলে গেলাম। রাতে আর কারো তো ঘুম নাই, তো এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা হয় নাই। তো এরপর দিন শিক্ষা সফর, 3 দিন শিক্ষা সফর এসে যায়, যার মতো বাড়িতে চলে গেলাম। তো ওইখানে আমাদেরটা শেষ। তারপরে শুরু আমার যে ফ্রেন্ডটা, ও যখন রাতে ঘুমাইতো, তো মানে রাতে ও মানে ফ্লোরে কেউ বৈশা মাথাটা ওর পায়ের দিকে দিয়া কান্না করতো। তারপরে ওর মাথায় চুলে হাত বোলায় দিতে, ওই মেয়েটার কণ্ঠে বলতো যে তুমি পাল্লা এটা করতে, তুমি Okay, পাল্লা। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আপনার ঘটনা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি চোখের সামনে দেখেছেন এই ঘটনা। ওই এরপরে যেটা সেটা শোকের সামনে, এরপরটা আমাদের কোনো প্রবলেম ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ঘটনা শুনে আসি। 5 ফেব্রুয়ারি 2011 এর ঘটনা চলছে কিন্তু। দিস ইজ দ্য স্টোরি, যেটা আমাদের একদম প্রথম দিককার স্টোরি, যখন আমরা জাস্ট ইনভেস্টিগেশন শুরু করেছি। আচ্ছা। তো তখনও আমরা মানে এখন তো অনেক কিছু ভেবে চিন্তে যাই, তখন অত কিছু ভাবনা চিন্তা করতাম না আর কি। আচ্ছা। তখন আমরা একটা ঘটনা শুনেছি, মানে সুমন ভাই আমাদেরকে বলেছিলেন যে একটা স্কুল আছে একটা জায়গায়, যেখানে অ্যাপারেন্টলি 71-এ ওই যখন ছুটির ঘন্টা হলো, তখন বাচ্চারা যখন বেরোচ্ছে, প্রাইমারি স্কুল টাইপের, তখন কয়েকটা বাচ্চাকে ওই হঠাৎ করে পাকিস্তানি আর্মি এসে ওরা ধরে রাখে। আচ্ছা। ধরে ওখানে বন্দি করে রাখে, বেসিক্যালি বন্দি করে রাখে, বিকজ ওদের ফ্যামিলি যারা ছিল গ্রামে, ওরা বিশ্বাস করতো যে ওদের ফ্যামিলির সাথে মুক্তিযুদ্ধের টাই আছে, সো ওদেরকে প্রেশারে ফেলানোর জন্য ওই বাচ্চাগুলোকে আটকে রাখে। তো লাস্টে ওই মুক্তিযুদ্ধ হয়ে গিয়ে দে রেস্কিউ দ্য কিডস, কিন্তু একটা ছেলে মারা যায়। আচ্ছা। একটা ছোট ছেলে মারা যায়। তো প্রাইমারি স্কুল কত বড়ই হবে, পিছি বাচ্চা একটা। সো ইটস ভেরি ট্র্যাজিক স্টোরি। তো এখন যেটা হয়েছে যে ওখানে নাকি এরপর থেকে রাতের বেলা ওই যে রুমে ছেলেটা মারা গেছিল, ওই রুমে নাকি ছুটির মানে ঘন্টা শোনা যায়, বেশি ঘন্টা শোনা যায়। এটা গ্রামবাসীরা আশেপাশে যা থাকে ওরা সবাই শুনে। আর ওই রাতে ওই রুমের মধ্যে নাকি যদি কেউ যায়, মানে ওখানে যে দারুণ টাইপের থাকে ওটাকে, ওখানে নাকি ওই ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ আসে। বইটা যদি কেউ রেখে যায়, বইগুলো সকালে থেকে পাতা উল্টানো, ছিঁড়া টিড়া, মানে একটু হালকা কিওটিক সিচুয়েশন থাকে আর কি। তো সুমন ভাইয়ের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। সুমন ভাই আমাদেরকে বললো চলো এটা আমরা ইনভেস্টিগেট করি। সো উই ওয়েন্ট, গেলাম আমাদের সব ইকুইপমেন্ট নিয়ে। ওখানে গিয়ে মজার ব্যাপার যেটা হলো যে ইউজুয়ালি আমরা যখন কোথাও যাই তখন সেটআপ করি, সেটআপ করার কিছুক্ষণ পরে সামথিং স্টার্টস হ্যাপেনিং। এখানে যেটা হলো যে আমরা ওখানে ঢুকলাম উইথ আওয়ার ইকুইপমেন্টস 10টার দিকে। ঢোকার সাথে সাথেই সুমন ভাই, জীবন দুজনই লাইক যে এখানে কিছু একটা আছে। ঢুকেই মানে কোন টাইম ওয়েস্ট হয়নি। হ্যাঁ, এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের এখন যেসব ইকুইপমেন্ট আছে তখন সবকিছু ছিল না, এটা প্রথম দিককার কথা। এবং ওই সময় অ্যাকচুয়ালি সাকিব যেটা বলছিল যে আমাদের ইনভেস্টিগেশন অনেক প্রবলেম ছিল, আমরা জানতাম না কি করতে হবে, মানে কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে না করতে হবে। সাকিব তো ঢুকেই ওনারা বলছেন যে এখানে কিছু একটা আছে, আজকে কিছু একটা হবে। আমি আবার অ্যাজ ইউজুয়াল আমি করি না, কিছু নাই। তখন সাকিব কোন অবস্থাতে কিছুই বিশ্বাস করে না, মানে সবকিছুই না আর কি। এটা জীবন ভাই একদম পুরো ওর সাথে সারাদিন ফাইট করতে হবে। আমি তখন গেছি মজা আর কি, স্কুলে সারা থাকবো, কি মজা। তা আমি আচ্ছা ঠিক আছে, এগুলো আপনারা ফিল করেন ভালো, সেট আপ দ্য ইকুইপমেন্ট, তারপর দেখা যাবে। তখন আমাদের ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো ক্যামেরা একটাই ছিল তখন, একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, একটাই সাউন্ড রেকর্ডার ছিল। তো ওই দুইটাই সেট আপ করছে, আর কিছু ছিল না আমাদের। সেট আপ করে তো এখন তো আমরা অনেক কিছু করি। এখন আমরা যে এন্ট্রি এক্সিট কোথায়, কল কোথায় ছাড়া আছে, বাথরুম কয়টা,
এই রুমের ভিতরে আর কি আছে, বাতাস কোন দিকে, অনেক তখন এসব কিছু আমরা দেখতাম না। আচ্ছা, তখন সবকিছু ঠিকঠাক করে আমরা বসে আসছি। তো বসে আছি আর সুমন ভাই জীবন কনভিন্স যে এখনই কিছু একটা হবে। সময় খুব তাড়াহুড়ো করে সেট আপ করছি, সেট আপ করে বসেছি। তা আমরা 10টা দিয়ে গিয়েছি, সেট আপ করতে করতে এসছে 10:20, 10:30। ওকে, সেট আপ শেষ হয়েছে সাথে সাথে উই হার্ড দ্য বেল। আল্লাহ, শেষ হয়েছে না, ঠাং 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 করে স্পিড আপ করা শুরু করলো। আচ্ছা, আর প্রথমে ইট ওয়াজ লাইক ঠাং ঠাং, এন্ড দেন আস্তে আস্তে ঠাং ঠাং ঠাং, লয়টা বেড়ে যাচ্ছে, একদম বিটটা বাড়ছে। আচ্ছা, আর মজার ব্যাপার যেটা হয়েছে যে আমরা তো একদম স্কুলের মধ্যে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে অনেক দূর থেকে ঘন্টা পাচ্ছে। আবার গ্রামের লোকজন আমার বলে যে স্কুল থেকেই ঘন্টা বাজে। আচ্ছা, এক্স্যাক্টলি কোথেকে, মানে আমাদের, মানে আমরা যেটা করলাম তো রুমের ভিতরে পৌঁছেছিলাম, সো আমাদের মনে হয় না যে রুমের ভিতর থেকে আসছে, সো উইথআউট বাইরে থেকে আসছে। সো আমরা ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আর ক্যামেরা তো একটাই ছিল, সো ক্যামেরাটা আমরা রুমের মধ্যে রেখে গেছি, আমরা নিজেরা বের হয়ে গেছি। টর্চমর্চ বের হয়ে আমরা পুরো, স্কুলটা ছোট, জাস্ট প্রাইমারি ক্লাস 1 থেকে 5 এরকম কিছু ছিল আর কি। আমরা দৌড়ে দৌড়ে পুরো সার্কিট টার্কিট দিলাম, ওই বাইরে একটা তারণ ছিল, ওরে ঘুম থেকে তুললাম। তো খুব নর্মাল আর কি। ওটা কি বলছে না, ঘন্টা আমার শুনছে, বলে হ্যাঁ তো সবসময় হয়, কোনো ব্যাপার না। আচ্ছা, তো কোথায় বাঁচতেছে, বলে না তো এখান থেকেই বাঁচতেছে। আমি বললাম না, এখান থেকে তো বাঁচতেছে না, বিকজ আমরা ঘন্টাটাও খুঁজে বাই করছি। আচ্ছা, ঘন্টা যেখানে আছে ওখানেই আছে। আর বাইরে ঘন্টার স্কুলের ঘন্টাগুলো যেগুলো হয় গ্রামে, যে ঘন্টা থাকে একটা, মানে ওটার মধ্যে একটা থালার মতন থাকে, ওটার মধ্যে একটা হাতুড়ি টাইপের কিছু দিয়ে পিটায়, রাইট? সো ওখানে কিন্তু কোনো হাতুড়ি টাইপের কিছু নাই, জাস্ট শুধু ঘন্টাটা চলছে, ওটা পিটাতে হবে কিছু একটা দিয়ে, রাইট? সো ওইটা অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হওয়ার পর ওটা নিয়ে যায়, ওটা নাকি অনেক সময় চুরি হয়ে যায়, ওইটা অনেকে বলে কি, বা মিসপ্লেসড। আচ্ছা, কিন্তু ওইটা কিন্তু ওখানে ছিল না, জাস্ট ঘন্টাটাই ছিল আর কি। আচ্ছা, জাস্ট ইনপুট। ওটা সব ঘন্টা আমরা খুঁজে বের করছি। ঘন্টা দেখি ঘন্টা জায়গায় আছে, ওটা কোনো এটা মানে ঝুলানোও নাই, ওটা ইনফ্যাক্ট একটা জায়গায় রাখা ছিল। আচ্ছা, তো ওটা ওখানে আছে, ওটা কোনো কেউ বাজাচ্ছিল না। তো ততক্ষণে আওয়াজটা চলে গেছে। সো এটা আমাদের কিছু ইন্টারেস্টিং লাগছে, আমি রেকর্ডও করছি জিনিসটা, রেকর্ডিং চেক করছি যে ঘন্টা আসছে নাকি। হ্যাঁ, ঘন্টা আসছে, খুব সুন্দর, ভালো। তো ভালো কথা, তখন আমরা উই ওয়েন্ট ব্যাক। যাওয়ার পরে আবার ওয়েট করতেছি, ওই ক্যামেরা আবার ট্রাইপড দিয়ে দাঁড়ায় আছি আমরা। তো হঠাৎ করে, মানে ওই যে হরর মুভিতে দেখা না, যে বোর্ডের উপর দিয়ে নখ টান দিলে একটা আওয়াজ হয়, কেমন যে একটা খ্যাচ, এরকম একটা আওয়াজ, বাট হরর মুভিতে তো লাউড হয় জিনিসটা, খুব ইরিটেটিং লাগে। খুব ইরিটেটিং। এখানে এটা খুব সফট। আচ্ছা, মানে অ্যাজ ইফ খুব উইক একটা কিছু হাত একটা করছে, খুব সফট। এই আওয়াজগুলো আমরা খ্যাচ 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 এগুলো শুনতেছি। এবং ওই রুমের মধ্যে বেশ বড় একটা ব্ল্যাকবোর্ড ছিল, বিশাল, অনেক পুরনো, ওই যে কালো অনেক সাদা হয়ে গেছে ইউজ করতে করতে, আর নিচে চক ফোক আছে। আমরা খুব টর্চ মর্চ ক্যামেরা ট্যামেরা নিয়ে বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে কিছু নাই। আচ্ছা, খ্যাচ খ্যাচ কিছু আওয়াজ টাওয়াজ হলো, এই হলো। আমরা আবার তখন রেজে করছিলাম যে ওই কিছু বইপত্র নিয়ে গেছিলাম। আমরা যেই জায়গায়, আমরা যেটা করি যে বিভিন্ন সময় আমরা রেসপন্স বের করার জন্য কিছু আইটেমস নিয়ে যাই। আচ্ছা, তো ওখানে আমরা কিছু প্রাইমারি বইটা নিয়ে গেছিলাম। বাট এট দ্য সেম টাইম ওই ঘটনা ঘটেছিল 71, আমরা গেছি 2 বছর আগে, মানে অনেকদিন পর আমরা এখনকার প্রাইমারি ইয়েগুলো বইটা নিয়ে গেছি। ওই আমার বইগুলো এখানে রাখছি, এবং হঠাৎ করে দেখি যে একটা বইয়ের ঠাস করে মলাটটা খুলে গেল, একাই খুলে গেল। খুলে গিয়ে আমরা তো ক্যামেরাটা হচ্ছে, ও মাই গড কি হচ্ছে এগুলো এসে, আমিও তখন বেশ কনভিন্স কিছুটা হচ্ছে। এমনি খুললো, খুলে আর মানে একটা পার্টিকুলার পাতা এসে থামলো, তারপরে কিছু হয় না। আমাদের ক্যামেরাটা রেডি, এবার কিছুটা হবে, হয়তো বইটি ছিড়বে, এই নাথিংস হ্যাপেনিং। তারপর আবার খসখস আওয়াজ বোর্ডে, আবার ক্যামেরা মুভ টুয়ার্ডস দ্য বোর্ড, দেয়ার ইজ নাথিং অন দ্য বোর্ড। এইভাবে চললো, মানে বই থেকে একটা আওয়াজ আসে, বই দিকে আমরা টার্ন করি, কিন্তু বই দেখে ওই পাতা দিয়ে আসছে। পেজের একটা আওয়াজ আছে না, ওই আওয়াজটা আমরা বই দিয়ে টার্ন করি, তারপর ওইভাবেই থাকে। তারপর আমরা দুজন দুই দিকে তাকায় থাকলাম আর কি, মানে জীবনে বললাম যে ক্যামেরা ধর বোর্ডের দিকে, আমরা বইয়ের দিকে তাকায় আছি। আচ্ছা, এটা করার পরে আর কোনো কিছুই হয় না। আচ্ছা, আওয়াজও নাই, বইও নাই, এন্ড এইভাবে চললো ফর স্লাইটলি মোর দেন 2 মিনিটস। এইভাবে চললো, কিছু হচ্ছে না। আমাদের ফাইন, তাহলে বোধহয় যা হওয়ার হয়ে গেছে। তখন আমরা আবার ওই ক্যামেরা ট্রাইপডে রাখলাম, পুরো ফুল রুম কভার করার জন্য বসে আছি। হঠাৎ করে একটা হালকা
আওয়াজ আসলো, যে আওয়াজটা ওই যে বিড়াল রাতে কান্দে না, কিছুটা ওটার মতো আর কি। রাতের বেলায় শুনলে বেশ ভয়ঙ্কর অনেক ভয় লাগে আর কি। তো ওটা আমরা রেকর্ড করলাম। তো ওটা এখন ওটা কি বিড়াল কাচ্ছে নাকি বাচ্চা কাচ্ছে আমরা জানি না, ওটা রেকর্ড করলাম। আমরা কথা বললাম যে এখানে কি কিছু আছে নাকি, ইফ দেয়ার সাম স্পিরিট হয় তাহলে আমার সাথে কমিউনিকেট করো, আমরা এখানে কমিউনিকেট করার জন্য আসছি সেই। তো ওই আওয়াজটা আরো কয়েকবার হলো, তারপর থেমে গেলো। সো থেমে যাওয়ার পর আমরা আবার ইনভেস্টিগেট করতে বের হলাম আশেপাশে কোনো বিড়াল আছে নাকি। তো আমরা ঘোরাঘুরি করে আমরা কোনো বিড়াল টিড়াল পাইনি। এগুলো করতে করতে তখন বাজে হয়তো রাত 12:30 একটা, খুব ফাস্ট হয়েছে সবকিছু। আচ্ছা, ফার্স্ট হয়ে গেল, তারপর আবার ওই ঘন্টার আওয়াজটা আসলো। আচ্ছা, ঠ্যাং 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 ঘন্টাটা আসলো, এসে আবার মিলিয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আরো 1 ঘন্টা ছিলাম ওখানে, এবং 2টা পর্যন্ত। আরেকটা, হ্যাঁ এরকম একটা কিছু। তারপর আর কিছু হয়নি, নাথিং হ্যাপেন। আর ওই যে ওই আওয়াজের ব্যাপারটা যখন আসছি, আরেকটা উইয়ার্ড একটা নয়েজ হচ্ছিল, মানে কিছু ভাঙার আওয়াজ, কাঠের মানে মট মট টাইপের টাকপুক এই টাইপের কিছু আওয়াজ ছিল, যেটা আমরা কোন অবস্থায় এই আওয়াজটা নিয়ে মানে অন্যান্য বিড়াল কান্নার আওয়াজের চেয়ে এই আওয়াজটা বেশি ডিস্টার্বিং ছিল। মানে শুনে মনে হয় কি যে কেউ কোন একটা খুব কাঠের অনেকগুলো টুকরো উপর দিয়ে কেউ যদি হাঁটে, মানে কেমন জানি উইয়ার্ড একটা মটমট একটা আওয়াজ। এই আওয়াজটা আমাদের অনেক ভুগেছে, এটার জন্য আমরা ইনফ্যাক্ট অনেক জায়গায় মানে এখান থেকে এখানে গেছিলাম, আমরা হেঁটে উই ওয়্যার ফলোইং ইট ফর সাম টাইম। হ্যাঁ, মানে এটা নিয়ে এটা অনেক কাহিনী। বাট আওয়াজটা নর্মালি যদি আমরা শুনি মনে হবে যে এটা খুব নর্মাল একটা আওয়াজ, কিন্তু পার্টিকুলার ওই সময় ওই এনভায়রনমেন্টে কেন জানি আওয়াজটা ভালো লাগছিল না। এবং এই আওয়াজটা নিয়ে আমিও অতটা করিনি, সাকিব অতটা বার্তা দেয়নি, বাট জিব্রান এটা নিয়ে অনেক লাফেছে যে এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা কিসের। আমরা প্রথমে এটা হচ্ছে কি প্রথম দিককার ইনভেস্টিগেশন, তো তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না। আচ্ছা, সো বাট পরে এখন যদি হতো তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতাম। বাট এই আওয়াজটা নিয়ে অনেক উল্টাপাল্টা অবস্থা হয়েছিল, মানে আমরা একবার আলাদা হয়ে যাই, আবার এটা নিয়ে অনেক কাহিনী ছিল। পরে এখন আমরা এটা নিয়ে অনেক, এই গল্পটা নিয়ে আমরা ওরকম আলাপও করি নেই। এটার আরেকটা কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলাপ করার কথাও না, রাইট? মানে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। পরে আমরা যেখানে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, ওইখানকার গ্রামের যে একটু মাতবর টাইপের একজন থাকে, উনি বেশ এটা নিয়ে অনেক প্রবলেম করছিল আমাদের সাথে। এটার পর অনেক দূর গিয়েছিল আর কি ঘটনাটা, খুব বাজে একটা জায়গায়, যে কারণে আমরা এটা নিয়ে কোনো রকম কখনো কথা বলিনি। আর আমাদের ইনভেস্টিগেশনও ইনকনক্লুসিভ ছিল আর কি actually. Okay, so we came back with a lot of evidence. We came back with some ঘটনা। ওইটা খুঁজতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আসার পরে বের হয়েছে। What we did was আমরা তো ওই ব্ল্যাকবোর্ডের ভিডিও করেছিলাম। তো তখন আমরা নিউ ছিলাম। এখন হলে যেটা করতাম, we were taking pictures, একদম স্টিল পিকচার্স দিতাম। তখন স্টিল পিকচার নেই। আমরা ভিডিও করে নিয়ে আসছি। আসার পরে সুমন ভাইয়ের মাথায় ঢুকছে যে স্ক্র্যাচিং আওয়াজ হয়েছে, আমাদের মনে হচ্ছে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, তার ব্ল্যাকবোর্ড থেকে আসছে। মানে এখানে নিশ্চয়ই কিছুটা হয়েছে যেটা আমরা ওখানে অন্ধকারে টর্চ মধ্যে দেখি নাই। সুমন ভাই তারপরে ওইটাকে অনেক কন্ট্রাস্ট করছে আর কি, খেলছে আর কি ওই ফুটেজটা নিয়ে, মানে সিএমওয়াই কে ওইটারে ইয়েতে আইনা অনেক কিছু করছে করার পরে একদিন আমাদের ফোন দিয়েছে যে তোমরা আসো, একটা কিছু বোধহয় পাওয়া গেছে। আমরা গেছি, যাওয়ার পরে উনি একটা মানে অনেক ট্রিটের একটা ছবি বের করছে, মানে কালার টালার কন্ট্রাস্ট করে। সো দেয়ারস দ্য বোর্ডের নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড, নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড কি জানি একটা মানে আঁকা টাইপের আর কি। আচ্ছা, মানে ও খুব ফেইন্ট ভাবে দেখা যাচ্ছে। তাই বললাম যে ইটি তো সময় বলে যে জিনিসটা মানে দেখে কিছু কি মনে হচ্ছে। প্রথমে মনে হচ্ছে জাস্ট একটা মানে এইরকম কি একটা মানে স্কুইগল টাইপের আর কি, মানে এটা কোনো ইয়ে না, আচ্ছা মানে কোনো ওয়ার্ড না। তো সময় বলছে একটু ভালো করে দেখা তো এখানে কিছু মানে ক্যান ইউ সি এনিথিং এটার মধ্যে। বিকজ আমার মানে না, উনি প্রথমে কিছু বলেন, উনি বলছে তুমি ভালো করে এটা দেখো। তো ওটা দেখি প্রথমে আমি জীবন বললে যে না এটা কোথেকে আসলো, সেটাই তো এটা কোথেকে আসলো। সময় বলছে না এটা এখানে ছিল, এটা আমরা অন্ধকারে দেখতে পাইনি। আচ্ছা, আর আমরা যেটা করি, আমরা দিনের বেলা ফেরত দিই না, ওই রাতে যখন চলে আসি আমরা চলে আসি। সো ওটা দিকে কিছুক্ষণ থাকার পরে তখন হঠাৎ জিবরান বলে কি দোস্ত এটা দেখতে তো একটা লেখার মতো লাগছে। আমি বলছি যে লেখার মতো লাগছে মানে, বলে না ইট লুকস লাইক আ লেটার, দুইটা লেটার মতো লাগছে। তারপরে আমরা ও বলার পরে পাওয়ার অফ সাজেশন, ও বলছে আমার হ্যাঁ তাই তো লেটার মতো লাগছে। তারপরে আমি বলছি দোস্ত আর কিছু বলিস না। আর সুন্দর বলছে হ্যাঁ এটা ডিসকাস করো না, দুইটা মানে নিজেরা চিন্তা করো কি লাগতেছে, এন্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি বলো যে এটা আমার কাছে এটা লাগতেছে।
বুঝছো, ডিসকাস করে বলুন। আচ্ছা, তাহলে তাহলে লাইক সময় ইট লুকস লাইক দ্য ওয়ার্ড ছুটি। ছুটি, হ্যাঁ, আচ্ছা, ইট লুকস লাইক দ্য, মানে এমন ভাবে লেখছে যে তুমি অ্যাটলিস্ট 2 মিনিট ধরে তাকা বুঝবা না যে এটা ছুটি। আচ্ছা, আচ্ছা, বাট অনেকক্ষণ তাকা থাকলে, চিন্তা করতে থাকলে ইট ইট জাম্পস আউট। অনেকক্ষণ পরে বুঝলাম যে এই প্যাটার্নটা আসলে বাংলা 6 রসুকার টয়রিস্কার। আচ্ছা, আচ্ছা, এই উইয়ার্ড জিনিসটা হয়েছে একটা এমবেডেড করা, মানে শেষে এক মিনিট হয় না, এক টানে রেখা। হ্যাঁ, ইটস নট লাইক পাশাপাশি। ও আচ্ছা, 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 একদম এক টানে লেখা। হ্যাঁ, মানে ইটস লাইক 6 লিখে ওইটার উপরই টয় রসিক। আচ্ছা, 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 বুঝতে পারছি। এবং এবং খুব সুন্দরভাবে লেখাটা, মানে লেখাটা খুব, সে আমরা যদি বাম হাতে এখন যদি লিখতে চাই যে টাইপের হবে ওরকম। ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই, ঘটনা আমি বুঝতে পারছি, কারণ ঘটনা এখন শুরু হয়েছে। হ্যাঁ, একদম, একদম। ওয়েল, আমাদের আমরা যখন ভিডিও ফুটেজ নিয়ে যখন বাসায় বসছি, ভিডিও ফুটেজ নিয়ে বাসায় বসার পরে ভিডিও ফুটেজ গুলোর মধ্যে একটা প্রবলেম, মানে একটা নয়েজ, মানে কি একটা, সে যেখানে আমরা ক্যামেরা ধরছি ওখানে ক্যামেরাতে একটা প্রবলেম দেখা গেছে, মানে মাঝখানে একটা দাগ টাইপের একটা জিনিস। আচ্ছা, ফুটেজ যখন প্রথম দিকে ছিল তখন ইট ওয়াজ ফাইন। আচ্ছা, পরের দিকের ফুটেজ গুলোতে এরকম আমরা কোনো মতেই ধরতে পারতেছি না জিনিসটা কি। ইনফ্যাক্ট তখনও সাকিব জিবরান হচ্ছে বাসায়, আমি তখন ওদের যখন ডাকাইছি, আলটিমেটলি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেষে আমরা ফিগার আউট করছি যে আমরা যে ভিডিওতে যেই মানে নয়েজটা দেখতেছি, সামনে একটা প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে। আচ্ছা, আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে সাদা একটা দাগ ছিল, যে কারণে ভিডিওর মধ্যে সব জায়গায় সাদা সাদা একটা জিনিস দেখা গেছে, এবং ওটা হচ্ছে একটা চকের দাগ। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের মধ্যে যে চক আঁকে, চক দিয়ে আমরা যে লিখি, এই চক, এবং এই চক ওখানে কোথাও কোন রকম চক ছিল না। আচ্ছা, এবং ওই চকের দাগ দেখার সাথে সাথে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরার মধ্যে কিছু নাই, কোনো চকের দাগ নাই। আমরা যখন ডাম করছি তখন তো আমরা চকটক দেখিনি, দেখলে আমরা বুঝতে পারতাম। আমাদের ক্যামেরার ব্যাকটার মধ্যে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্টের মধ্যে টেপ থাকে, টেপের কম্পার্টমেন্ট দেখছি, ওখানে কিছু নাই, কোথাও কোনো চকের কোনো আলামত নাই। সবচেয়ে মজার মানে কি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো, আমরা দোকান থেকে 1 গাদা চক কিনলাম। আচ্ছা, বড় বড় চক কিনে আমরা চকগুলো ভাঙা শুরু করলাম। আচ্ছা, এবং গেস হোয়াট, এটা কিসের আওয়াজ? আমরা যে মট আওয়াজ গুলো শুনছিলাম, চক ভাঙার আওয়াজ ছিল। এক্স্যাক্টলি, চক ভাঙার আওয়াজটা শুনছো না? রাসেল জানো না কিরকম? হ্যাঁ, আমি একদম একদম এখন একসাথে যদি তুমি চক যদি মুড়া, মানে ধরে ধরে ভাঙতে থাকো, একদম একটা ইউনিক একটা আওয়াজ আছে, দ্যাট ওয়াজ দ্য নয়েজ। আমরা ওই দিন এই আওয়াজটা শুনছি, বাট ওখানে কোথাও আমরা কোনো চকের আলামত পাই নাই, এই হয় নাই। আমাদের এই জিনিসের পরে এটা যদি অথরিটি জানে, আমাদের মারিয়ে ফেলবে, বাট আমরা আবার ব্যাক করছিলাম। আমরা আবার ব্যাক করছি ইনভেস্টিগেট করতে, না আমরা ওই ব্ল্যাকবোর্ডের ওই যে লেখা যেটা আসছে, তখন তো অন্ধকার, আমরা এবার গেছি দিনের বেলা। দিনের বেলা যাওয়ার পরে আমরা পুরা ওখানে খুঁজছি যে কি আছে না আছে, এবং আমরা যে গেছি এটাও গেছি কিন্তু বেশ অনেকদিন পরে, সাথে সাথে আমরা যাইনি। আচ্ছা, ওই সময় বললাম না যে বেশ একটা প্রবলেম হয়েছিল, আমরা মানে গ্রামবাসীরা একটু উত্তেজিত হয়ে গেছিল। তারপরে অন্য ধরনের কানেকশন ইউজ করে আমরা গেছিলাম, এবং আমরা বলছি আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট 1 ঘন্টার জন্য যাবো। 1 ঘন্টা না, আমরা ছিলাম আলটিমেটলি 3-4 ঘন্টা। এবং ওই ছুটি লেখার যে ছুটি লেখাটা, ওই যে কোথায় আছে কি, মানে যে জায়গায় ইয়ে করা, আমরা আলটিমেটলি যেটা বোঝা গেছে সেটা হচ্ছে যে কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে মানে খুব জোরে খামচি দিয়ে যদি ছুটিটা লিখতো, লেখার পরে তারপরে যদি চক দিয়ে যদি ওই জায়গাটা ঘষে, যে জায়গাটাতে গর্ত হয়ে গেছে ওখানে কিন্তু ওই চকের পুরো আটকা যায়। একদম একদম ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এবং ওরকম, এবং আরেকটা উইয়ার্ড জিনিস আমরা দেখছি, খামচি দিয়ে লেখা ওই বোর্ডের মধ্যেই। আমরা তো স্টিল ছিল, আমরা তো ভিডিওতে ইয়ে করছি, সো ওই জায়গাটা আমাদের পাই নাই। ওই কথাটা খুবই সিম্পল কথা, কিন্তু খুব স্কেরি লাগছে আমার কাছে। কিরকম? সেটা হচ্ছে পানি খাবো, সুন্দর করে লেখা, পানি খাবো। এবং এইটা কেন ভয় লাগছে আমরা জানি না, ওইটা দেখে না, দিনের বেলা আমাদের ওইটা দেখে খুব ভয় লাগছে। চলুন শুনে আসি ওয়াহিদের চমৎকার সেই ঘটনাটি। ভাই, আমার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ, জি, আমি বাংলা মোটরে থাকি। ওকে।
তো ওয়াহিদ, আপনাকে আমি একবার শুনেছিলাম যে আপনি গত সপ্তাহেও আসবেন। জি ভাইয়া। বাট গত সপ্তাহে আপনি আসেননি, এর কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? জি ভাইয়া, সত্য কথা বলতে লাস্ট ফ্রাইডেতে আমি আসিনি। অনেকে জিনিসটা মনে করে যে খুব ফানি কিছু একটা, বা নিজে বানিয়ে বলছে এরকম কিছু একটা। সো অনলি সেটার জন্যই আসা হয়নি আর কি। আমি আসিনি, মনে করতাম যে যদি আমি কিছু বলি তাহলে মানুষ মনে করবে কি যে আমি হয়তো বানিয়ে বলছি, বা এটা নিছক কোনো ঘটনা বা কোনো কাহিনী। বাট আমি বলতে চাই যে এটা কোনো ঘটনা না, কোনো কাহিনী না, একমাত্র যাদের সাথে হয়েছে তারাই এটা ফিল করতে পারবে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো সময় ফান করবেন না। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি মানে কোন ধরনের সমস্যা হয়, বা কি কারণে আজকে আপনি কোন ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান? কোন ধরনের কোনো সমস্যা আপনার জীবনে কি আছে? হ্যাঁ, আমার সাথে প্রায় এরকম কিছু একটা অলওয়েজ হতে থাকে। আমার বাসার সাথে আর কি আগে একটা পুরনো কবর ছিল একটা, তো ওইটার উপরে এখন আমার ছোট চাচা ওখানে বিল্ডিং বানিয়েছে। আচ্ছা। তো এটা হওয়ার পর থেকেই টুকটাক কিছু একটা হতো আর কি, সবসময় ফিল করতে পারতাম। তো একদিন হঠাৎ রাতের বেলা ডিনার করার পরে ছাদে উঠি 12:30 একটার দিকে। ছাদে ওঠার পরে ছাদের যে রেলিং, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি ফোনে। তো তার আগে আপনি আমাকে বলছিলেন যে আপনাদের বাসায় রিসেন্টলি হুজুরও ডাকা হয়েছিল, সেটা একটু বলবেন? যে মানে আপনার কবরের ব্যাপারটা বললেন, এবং কবরের ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল, বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল, তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল, এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো যে এটা কখনো ভেঙো না, বা এটা এখানেই থাকুক সবসময়। তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে। তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। তো বাসায় বলার পরে যে আব্বুরা বলে যে না, এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং ভুল হতে পারে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই রোজার সময় হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়। তো হুজুরকে বলি আমি যে আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বললো যে হুজুর, এই জিনিসটা তো খুব ভয়, বা ওরা ভয় পায়, এটা কি করা যায়? তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে। তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা, মানে আপনারা যে বেঁধে দেওয়া, সেটাই, যে বিল্ডিং বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো হুজুর বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না। আচ্ছা, ওকে। তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন? মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু করছে, এটা কিভাবে টের পেয়েছিলেন? এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পরপর। একদিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠি 12:30 একটার দিকে। উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার সাথের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায়, এরকম ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে। আচ্ছা। হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে, কেউ আমাদের সাইজের। তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই বয়সে কেউ নেই। আচ্ছা। তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। তো একটু ভয় লাগে তখন থেকেই যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি, তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আরেকটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল, তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো, তো একজন আমার দিকে তাকালো। আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি, একটা সাগর। মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন সামনের ছাদটায়। হ্যাঁ, আর এট দ্যাট টাইম আমি পুরো ঘামে গেছিলাম, ভিজে গেছি ঘামে।
আর মাইন্ডটা আপনার সোয়েটিং হচ্ছে এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা 1 মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না। আচ্ছা, জাস্ট 2 বা 3 সেকেন্ডের মতো ঘটনাটা হবে। আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম 2-3 সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনের হয়তো বা কোনো কিছু ভুল। বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে একদিন, ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে 2টা বড় বড় গাছ আছে টবে। তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে, মানে একদম উনি আবার ওনাকে দেখছেন হুবহু আপুকে দেখে হাসতেছে। আপু তখন অজ্ঞান হয়ে গেছিল। তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, কোনো স্মেল বা এরকম কোনো কিছু পান? আরেকটা যেটা হয় আমি আপনাকে বললাম ভাইয়া, যে মাঝে মধ্যে আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন লাইট কোনো। তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাতের বেলা হঠাৎ আমার রুমটা স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে, একটা অস্বস্তি হয়। তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই, একদম ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। তারপরে মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল। আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল, এরকম আস্তে আস্তে হিল ছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা, তোর উপরে একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না, আমার খাটটাই হিলতেছে। ওকে, এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়। আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন? না, কেউ দেখি নাই, বাট এরকম ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, তাপাস করে পরে আবার উঠায়, আবার পরে, এরকম হয়। এরকম মাঝে মাঝে মানে স্মেলে ভরে যায় ঘর। এই স্মেলটা এটা সবসময় হয়। এটা কি আপনি ছাড়া অন্য কেউ পায়? হ্যাঁ, আমার আম্মুও পাইছে। আপনার আম্মুও পেয়েছেন? সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন তখন হুজুর বলেন যে হুজুরের যে কথাটা, সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই। কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন, স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটা তেমন হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই, হ্যাঁ, তো মানে তারাই আসলে এই যে অনেকেই এক্সপেরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে। ঘটনাটি আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে, তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত এফএম যেহেতু শুনি, সেই জন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা। তো আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন। তো
এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামন দেখেন, হ্যাঁ, এটা কি ব্যাপার? আমি আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি, লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে যে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। আচ্ছা, হ্যাঁ, এটাও হয়, মানে এটাও হয়, তারা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের। এটাতে কোনো রিচুয়াল কোনো কিছু দরকার নাই। এটাতে রিচুয়াল কোনো কিছু দরকার নাই। আর আরেকটা হয় যেটা হলো যে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় যে এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে পিছে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা, সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি। তো দেখা গেছে যে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য একটা গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জিনটার সময় অনেকে বলেন যেরকম নাকে সরিষার তেল দিয়ে দেয়। তো সরিষার তেল মনে হয় এই ধরনের মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুরমা সম্পর্ক আছে। হ্যাঁ, সরিষার ভূত এটা কথা আছে, সরিষার সাথে একটা রিলেশন হয়তো আছে। তো ওই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, যেটা খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল, আর ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের, তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে, সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, অপদেবতারা। তো ওনারা এরকম ফ্লোরিং করা হয়েছে, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন, তার কাছে ওনার একই ফ্লোরে আর কি, তো ওখানে এসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জবা, খিরা মানে ক্ষীরা। হ্যাঁ, তো তার মানে বলতেছে মা ক্ষীরা খাবো। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি ওকে পাঠাই দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও, একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, হ্যাঁ, তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমান্ডটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যে একটা প্যারাসাইটিক টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কিন্তু আসলে সার্ভাইভ করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি
করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি 2-1 চাল বা 2-1 পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়, কিন্তু সমস্যাটা ওইখানেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না কারণ জানে যে তাদের বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটা থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারা যাওয়ার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বলছিলেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, তো মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে, এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানে যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে একটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? তো ডেফিনেটলি লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে। এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপেরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা আপু, আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা আপনাদের ওইখানে জানা বা শোনা, এরকম কিছু? রহনপুরেই হোক সেটা, বা দিনাজপুরে হোক, বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যা। সেটা তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে এই ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন। এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সবসময় ক্ষতিই করে। ধরেন আপনার উপর কোনো আক্রোশ আছে বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি
পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলো আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে হয়তো একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজেরা। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপরে এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেন নেই, সহজভাবে নেই, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং এখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল, মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাবার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, সো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে, গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে দৌড়াতে পাশের মানে গ্রামে, মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন, মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে, সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে, এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে, নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে, প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। প্রিয় লিসেনার, আজকের এপিসোডটি খুবই ভয়ানক একটি এপিসোড ছিল। আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। ভূতপ্রেমের মতো যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি, যাতে করে আপনারা খুব সহজেই শুনতে পারেন। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবার আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে চলে আসি আপনাদেরকে গল্প শোনার জন্য। আজকেও কিন্তু ঠিক চলে আসলাম 11টায় আপনাদেরকে গল্প শোনার জন্য। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর বিশেষ করে যারা যারা আমাদের কিছু গল্প পাঠাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া জিমেইলে গল্পগুলো পাঠিয়ে দিবেন। আমরা প্রথমেই গল্প করছি যে শেষ ট্রেনের যাত্রী রাত 11টা বাজে ঢাকা থেকে চট্টগ্রামগামী শেষ ট্রেনটি ধীরে ধীরে ছাড়ল। স্টেশনে আর কেউ নেই, শুধু ধুলোর গন্ধ আর ধাতব ট্রেনের শব্দ ঝনঝনান করে। রাকিব নামে এক তরুণ
চাকরিজনিত কারণে দেরিতে ট্রেনে উঠেছিল। পুরো ক্যামেরায় সে একাই ছিল। চাঁদের আলো জানালা দিয়ে পড়ছে আর ট্রেনের কাছে তার নিজের প্রতিবিম্ব একদম বরাবর লড়ছে। কিন্তু সে হঠাৎ করে খেয়াল করলো প্রতিবিম্বটা তার থেকে একটু ধীরে হাসতেছে। প্রথমে ভাবলো চোখের ভুল, কিন্তু যখন সে হাত তুললো তবে একটু পর যেন অন্য কেউ সেটাকে অনুসরণ করছে। রাকিব ভয় পেয়ে জানালার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ ট্রেন থেকে থেমে গেল এক অচেনা স্টেশনে, যেখানে কোনো বোর্ড নেই, আলো নেই, শুধু এক বুড়ো লোক দাঁড়িয়ে আছে লন্ডন হাতে। বুড়ো লোকটির কাছে এসে সে ধীরে ধীরে বলল, এটাই কি শেষ ট্রেন না? কিন্তু তোমার জন্য এখনোই শেষ। রাকিব চিৎকার করলো, বলছে যে আপনি কে? লোকটি হাসলো, তার দাঁতের ফাঁক দেখা গেল, কালো ধোঁয়া উঠছে। ট্রেনে সব বাতি হঠাৎ করেই নিভে গেল। বাতাসে কেমন একটা পোড়া গন্ধ আর কানে এলো কর্কশ আওয়াজ, যেন হাজার মানুষের একসাথে ফিসফিস করছে। ফিরে যাও, নইলে তুমিও আমাদের মতো একজন হয়ে যাবা। তারপর আসলে এগুলো শোনার পর রাকিব অনেক আতঙ্কে দরজার দিকে ছুটলো। দরজাটা খুলতেই গিয়ে দেখলো দরজার ওপাশে রেল লাইন নেই, শুধু একটা গভীর অন্ধকার গর্ত যেখান থেকে ধোঁয়া উঠছে। সে পিছিয়ে এসে চোখ বন্ধ করলো। যখন আবার চোখ খুললো তখন সে স্টেশনে, কিন্তু সব কিছুই অচেনা। কেউ নেই, শুধু এক পুরনো রেকর্ড লেখা। তো দর্শক, আমাদের এটা ছিল একটি ছোট গল্প। আমরা আরও একটি গল্প বলবো। তো এখন রাকিবের মোবাইল বাজলো, কিন্তু অচেনা নাম্বারে কল রিসিভ করতেই কানে ভেসে এলো তার নিজের কণ্ঠে কথা বলা। তুমি কি আমার জায়গায় বসতে চাও? এরপর থেকে সে আর কখনো ফোন ধরেনি। কেউ কেউ বলে মাঝরাতে কোনাপাড়া রেল লাইনের পাশে গেলে এক ট্রেনের আওয়াজ শোনা যায়, যার ভিতরে একটি সিট সবসময় ফাঁকা থাকে এবং সবাই বলে যে এই ট্রেনটা কখনো ফুলফিল মানুষ নিয়ে যায় না, আর যেই যায় না কেন সে আর ফিরে আসে না। যাই হোক, এরকম একটা ট্রেনের মধ্যে পড়েছে রাকিব। তো সে আসলে ভাবতেছে যে কি করবে, এটা কি পাঠিয়ে দিবে নাকি একসঙ্গে নেবে। আবার অন্যদিকে তার আসলে বিভিন্ন রকমের টেনশন তাকে গ্রাস করে ফেলে। ইতিমধ্যেই যখন সে দেখলো যে তার চাচা এখানে চলে আসছে, তখন আসলে আমাদের যে প্রিন্সটা বা চেয়ারটা থাকবে সেটাতে ভালোভাবে ডেকোরেশন করতে হবে, চতুর্দিক দিয়ে লাইট ক্যামেরা লাগতে হবে এবং যেটাই আসুক না কেন সেটা যেন সব সময় যেন ধরা পড়ে যায়। এভাবেই তারা 4-5 দিন 6-7 দিন থাকা শুরু করলো, কিন্তু কোনোভাবেই সেই যে ওয়ালেট ছিল সেখানে কোনোভাবে টাকা ছিল না। এই সব কিছু মিলেই কিন্তু অনেক ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছিল। কিন্তু রাকিব সে অবশেষে তার বাড়ি আসতে সক্ষম হয় এবং আমাদের যেই যাত্রা ছিল সেই যাত্রাটা যেন আবারও অগ্রগতি হয়। তো দর্শক, এখন আমরা আরেকটি জিমেল পড়ব। জিমেলটি লিখছেন আমাদের মালিক ভাই গৌতমপুর থেকে। তো দর্শক, সর্বপ্রথম তিনি বলছেন যে আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল বড়, সেই নদীর ধারের কাছেও সবাই সচরাচর যায় না, কারণ সেখানে অনেক রকমের অদ্ভুত, অনেক রকমের চিমনি, অনেক রকমের কাহিনী করা হয়, তারপর লিখে দেওয়া হয়। তো এই সব কিছু মিলে বিষয়টাকে এমনভাবে তোলা হয়েছে যেন সত্যি সত্যি একটা বিষয়। তারপর আমাদের কবিরাজ ভাই কোথায় জানি আছে, তো উনি আসার পর এই জিনিসগুলো ভালো করে দেখতে পারেন
এবং একটা ফোন উনি হাতে নিয়ে বুঝতে পারবে যে আসলে এটার মধ্যে কি সমস্যা না কি সমস্যা নাই। তো এই সব কিছু মিলে কিন্তু ভালো একটা দিন কাটছিল তাদের দিনে। হঠাৎ করে আসলে মানে এটা মনে হয় অনেক বেশি খারাপ লাগতেছে। তবে আমরা আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবেন। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেলকনটি কিন্তু অন করে রাখবেন যেন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।